Sponsored by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 11:59। আমি রাস্তালাচের সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে প্রতিদিনের মতো আজকেও স্বাগত জানাচ্ছি ভূত FM 100.8। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা বসন্তের শেষ সময় কাটাচ্ছি। আমরা বাংলা বছরের শেষ কয়েকটা দিনে এসে উপস্থিত হয়েছি এবং এর মধ্যে ওয়েদারের বেশ চেঞ্জও হয়েছে। এখন দেখা যায় যে ঠান্ডার চাইতে গরমই বেশি এবং আজকে অন্যান্য দিনের মতন না, মানে দেখা যায় যে ইদানিং যেটা হচ্ছে যে শুক্র শনিবার আসলে ঠিক ছুটির দিন বলা যাচ্ছে না, অনেক অফিস চালু থাকছে, অনেক স্কুল কলেজ খোলা থাকছে, সুতরাং অনেকেই হয়তো কালকেও অফিস করবেন। তো যাই হোক, এরপরেও যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদেরকে SMS পাঠাতে হবে। আমাদের SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তারা আপনার সবচাইতে সেরা ঘটনাটি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সে ঘটনাটি শেয়ার করতে চান কিনা, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। এছাড়া আপনি অডিও ক্লিপও পাঠাতে পারেন ঠিক একই অ্যাড্রেসে। অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আশা করছি আজকের সমস্ত ঘটনাগুলো আমরা আপনাদের জন্য আপনাদের সামনে উপস্থাপন করব, তার প্রত্যেকটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই সাথে জানিয়েছি আনফরচুনেটলি যদি কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং এয়ারটেল এম রেডিওর সাহায্য নিয়ে আপনি কিভাবে শুনতে পারেন এই প্রোগ্রামটি, সেটার জন্য আপনি যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটি আপনি সেখান থেকেই চাইলে শুনে ফেলতে পারবেন। এই তো গেল নিয়ম কানুন। এবং সেই সাথে আপনি যদি চান যে ভূত FM টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে, এই টিউনটি যদি আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান তাহলে আপনি যেটা করতে হবে আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125 এবং আপনি জাস্ট একটি SMS পাঠিয়েই এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। সেজন্য যেটা করতে হবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। ব্যাস, এই হচ্ছে নিয়ম কানুন। চলে যাচ্ছে ঘটনায়। অনেকেই আমাদের এখানে আসেন ঘটনা শোনাতে আপনাদেরকে এবং অনেক রাতে যেহেতু আসতে হয়, অনেক কষ্ট করে আসেন। আসলে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার কাছে নেই। আবার অনেকে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন না, অনেকে দূরত্বের কারণে আসতে পারেন না। যেমন এই যে ঘটনা আমরা পেয়েছি, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তিথি মাইজদি নোয়াখালী থেকে। আমরা তার ঘটনাটি পড়ছি। রাসেল ভাই, হাউ আর ইউ? হোপ ইউ আর ফাইন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটা প্রথম ভৌতিক ঘটনা। ঘটনা শুরুর আগে বলতে চাই যে আমার ফ্যামিলিতে আমি ছাড়া আরো আর কেউ ভূত, জিন, প্রেতাত্মা এগুলো বিলিভ করে না। আমিও ছোটবেলায় এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার চিন্তাধারা সম্পূর্ণ বদলে দেয়। আমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার বাবা ট্রান্সফার হয়ে চট্টগ্রামের একটা উপজেলাতে আসে। এখানে আমি উপজেলাটার নাম বলছি না, উপজেলাতে আবার আসার পর আমি জানতে পারি যে উপজেলাতে অনেক এরকম প্যারানর্মাল ঘটনা ঘটে। আমি এই কথাগুলো একটুও বিশ্বাস করতাম না। প্রথম 2 বছর আমাদের কোনো প্রবলেম হয়নি, এমনকি তখন উপজেলাতে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। 2007-এ একদিন আমার আঙ্কেল, আন্টি এবং কাজিনরা আমাদের বাসায় আসে। সারাদিন আমি আমার কাজিনদের সাথে খুব মজা করি। সেদিন পূর্ণিমা রাত ছিল। শহরে পূর্ণিমার সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু উপজেলাতে পূর্ণিমার রাতগুলো খুব সুন্দর হয়। তাই আমরা ঠিক করলাম সেই রাতে ছাদে বসে আড্ডা দেব। আমরা রাত 10টায় ছাদে গেলাম। আমাদের সাথে চার্জ লাইট ও টর্চ লাইট ছিল, কিন্তু পূর্ণিমা রাত হওয়ায় আমরা সেগুলো চালালাম না। আমরা যখন আড্ডা দিচ্ছিলাম হঠাৎ আমার চোখ ছাদের একটি পাশে ওয়াটার ট্যাঙ্কের দিকে গেল। আমার মনে হলো কেউ একজন জাস্ট আমার দিকে তাকিয়ে আবার জাস্ট সঙ্গে সঙ্গে সরে গেল। উপজেলা খুব সিকিউর প্লেস,
তবুও সেখানে চুরি ডাকাতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই আমি ভাবলাম হয়তো কোনো খারাপ মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে ছাদে লুকিয়ে আছে। আমি আমার কাজিনদের ব্যাপারটা বললাম, তারা পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে দিল। তখন আমি আমার কথা প্রুফ করার জন্য টর্চ লাইট নিয়ে একাই ছাদের ওয়াটার ট্যাঙ্কের পেছনে গেলাম। সেখানে গিয়ে আমি যেটা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একজন গায়ে সাদা চাদর জড়িয়ে বসে আছে। সে ছেলে নাকি মেয়ে ঠিক বোঝা গেল না, তবে চাদরের নিচে তার পা দেখা যাচ্ছিল। তার পা ছিল অস্বাভাবিক রকমের লম্বা। মানুষের পা কখনো এরকম হতে পারে না। তার একটা হাতের খানিকটা দেখা যাচ্ছিল। হাতও পায়ের মতো অস্বাভাবিক লম্বা ছিল, আর হাত পা গুলো দেখতেও বিভৎস ছিল। তবে যেটা দেখে আমি সবচেয়ে ভয় পেলাম সেটা হলো তার মুখ, এবং তার মুখটা মানে প্রচন্ড বিভৎস ছিল। সেটা কোনো মানুষের চেহারা ছিল না, এমনকি কোনো প্রাণীর চেহারা ওইরকম না। সে আমার দিকে তাকিয়েছিল। আমি তার বেশ দূরে দাঁড়িয়েছিলাম। সেখান থেকেই আমি একটা বাজে গন্ধ পাচ্ছিলাম। সম্ভবত গন্ধটা তার শরীর থেকেই আসছিল। আমার মনে হলো আমার লাইফে আমি যত হরর মুভি দেখেছি সবগুলো যেন আমার সামনে বাস্তব হয়ে উঠছে। প্রচন্ড ভয়ে আমি আমি জাস্ট স্ট্যাচু হয়ে গেলাম। মিনিমাম 10 সেকেন্ড ওই অবস্থায় ছিলাম, এবং যখন আমার মনে হলো যে ওই জায়গায় দাঁড়ানো উচিত না, তখন আমি গায়ের সব শক্তি দিয়ে ওই জিনিসটার দিকে আমার হাতের টর্চ লাইটটা মেরে ছুটে আমার কাজিনদের দিকে চলে আসলাম। তাদেরকে সব বলার পরে তারা সেখানে গেল, কিন্তু তখন সেখানে কেউ ছিল না, শুধু আমার টর্চ লাইটটা পড়েছিল। আমার কাজিনরা পুরো ঘটনাটা আমার মনের ভুল ভেবে এবং মনের ভুল বলে উড়িয়ে দিল। এরপর আমি আরো অনেক মানুষকে ঘটনাটা বলেছি। মোস্ট অফ দেম ঘটনাটা বিলিভ করেনি, অথবা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু এটা কিছুতেই মনের ভুল হতে পারে না। আমি একবার এক হুজুরকে ঘটনাটা বললে তিনি বলেন যে সেটা ছিল একটা খারাপ জিন। আমি এর পরও লাইফে কয়েকবার এরকম ঘটনার মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো এতটা ভয় পাইনি যতটা সেইবার পেয়েছিলাম। এই ছিল আমার ঘটনা। জানি আপনি আমার ঘটনাটা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কিনা জানি না, কিন্তু আমি এক বিন্দু মিথ্যা বলিনি। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি তার ঘটনাটি পড়ে শোনালাম। হ্যাঁ, ঘটনাটা একটু আদব টাইপের, এবং আপনিও যদি সত্যি ওই মুহূর্তে এরকম কিছু এক্সপিরিয়েন্স করতেন তাহলে ডেফিনেটলি, মানে আপনি যদি দেখেন যে আপনার ছাদে এরকম পানির ট্যাঙ্কির পেছনে কোনো একটা কিছুর অস্তিত্ব যে কিনা তাকিয়ে সরে গেল, এবং কাছে যদি দেখেন যে ঠিক তাকে মানুষ বা প্রাণী কোনোটাই বলা যায় না, তখন আপনার কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। ইভেন আমি সবসময় মনে করি যে আমার সবসময় মনে হয় রাতের বেলায় ঘুম ভাঙলে, হঠাৎ করে যদি ঘুম ভাঙে, তাহলে যে অস্বাভাবিক কিছু দেখা যায় সেটা মনে হয় অনেক বেশি ভয়াবহ হয়। কারণ আমরা অপ্রস্তুত মুহূর্তে যদি কোনো কিছু দেখে ফেলি, তাহলে তার সাথে ভয়ের কোনো কিছু হতে পারে না। যাই হোক, আমরা ঘটনাটা পড়ে শোনালাম। আপনার এরকম ঘটনা নিশ্চয়ই আছে। সেই ঘটনাটি আপনি আমাদেরকে ইমেইল করে পাঠিয়ে দিন bhutfm@radio40.fm এই অ্যাড্রেসে। আমি কিছু SMS পড়ছি। আমাকে বাপ্পি দেওয়ান SMS করেছেন বাংলা কলেজ থেকে। রামপুরা থেকে হিমেল আমাদের SMS করেছেন এবং বলেছেন ভূত এফএম রক্স। আমাদেরকে SMS করেছেন রায়হান, এবং এছাড়া আমাদেরকে গুড্ডু গোপীবাগ থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন অনেক দিন পর শুনছি, ওয়েলকাম ব্যাক। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। মায়া আমাকে SMS করেছেন এবং ম্যাথ করছেন আর ভূত এফএম শুনছেন। অনেকেই জানি আমরা HSC এক্সাম চলছে এবং সেটা নিয়ে অনেকের ব্যস্ততা আছে। আমি জানি না যে তারা আজকে এই আমাদের সাথে যোগ দিতে পেরেছেন কিনা, তবে আমি বলবো যে পড়াশোনার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে এই সময়টায়। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন। তিনি, মিঠু এবং সামিয়া তারা সবাই ভূত এফএম শুনছেন, এবং বাট তারা যার যার বাসা থেকে শুনছেন। রাজশাহী থেকে বিশাল আমাদেরকে SMS করেছেন ভূত এফএম রক্স। আমাদেরকে রাব্বি রাজশাহী সিটি কলেজ থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন সামনে HSC এক্সাম, তারপরে ভূত এফএম শুনছি। আমি একটু আগে বলছিলাম আর কি। মিম এবং টুকটুকি আমাদের SMS করেছেন তুকপাড়া থেকে। এছাড়া ওয়ালিদ আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে আশা করছি আজকে অনেক ভয় পাবো। এবং আমাদেরকে কান্তা SMS করেছেন, তিনি চিটাগং থেকে বলছেন। তিনি বলছেন যে আমার খুবই ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও শেখ মোহাম্মদ লিটন SMS করেছেন বিক্রমপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রায়না, SMS করেছেন আমাদেরকে রাব্বি, SMS করেছেন আমাদেরকে সুজিত। এছাড়া ফুয়াদ চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন প্রচন্ড গরমে ভূত এফএম একটু স্বস্তি দিবে আশা করছি। ওকে, দেখা যাক কি হয়। আকাশ রাজশাহী থেকে SMS করেছেন, বর্ণালী থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন সাইদা। SMS করেছেন আমাদেরকে রানা রাজশাহী থেকে, রুবেল গাজীপুর থেকে, জিজু মোহাম্মদপুর থেকে। আমাদেরকে স্নিগ্ধা SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাইমুন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন তানভীর সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন
ফুর্তি, FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে সম্ভবত মাসুম একটা ঘটনা বলবে এবং শুনেছিলাম আমি। যাই হোক, আমরা আপাতত প্রথম আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছে তার নাম এবং পরিচয় জানতে চাইবো, এবং আপনি প্লিজ একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম কি। Hello listeners, hello to all my friends of Jahangirnagar University. আমি পরশ, এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মৌলানা ভাসানী হল থেকে। তো রাসেল ভাই, আমি জি, আপনার ঘটনায় চলে যাই আমরা। তো আমার ফার্স্ট ঘটনা যেটা রিসেন্ট 2012 এর লাস্ট একদম শেষের দিকে। তো আমরা আমাদের স্যারের এবং আমাদের থিসিসের কাজে তো আমরা একটা ফরেস্টে যাই উত্তরবঙ্গে। কোন ফরেস্টে গিয়েছিলাম এটা সম্ভবত না বলাটাই ভালো। তো আমরা যখন ওই ফরেস্টে যাই, তো আমি, আমার টিচার আর একজন সিনিয়র ভাই, এই তিনজন। তো দিনাজপুর শহর থেকে ফরেস্টটা বেশ দূরে, প্রায় 65-70 কিলোমিটার। তো অনেক দূরের রাস্তা, বাইক চালায় যাইতে আসলে অনেক প্রবলেম হয়েছে। তো যাই হোক, তো আমরা ওখানে কাজ করতে গেছিলাম সাঁওতালদের হান্টিং প্রসেসের উপর, যে তারা কিভাবে শিকার করে এটার উপরে। তো তাদের সঙ্গে কথাবার্তা বলে সারাদিনে কথাবার্তা বলার পরে তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দাদা, আপনারা কিভাবে হান্ট করেন, কিভাবে শিকার করেন, এই প্রসেস গুলো একটা ডেমো আমাদেরকে দেখান। তো তখন বলা, আচ্ছা ঠিক আছে চলেন আমরা দেখাচ্ছি। তো তারা একটা ফাঁকা জায়গা মতো নিয়ে যায়। তো ওই জায়গাটা যেতে হয় যে একটা গ্রেভিয়ার্ড পার হয়ে। এখন ম্যাক্সিমাম সাঁওতালরাই জানেন যে আপনারা খ্রিস্টান হয়ে গেছে। তো প্রায় খ্রিস্টানদের কবরস্থান, গ্রেভিয়ার্ড, এটার ভিতর দিয়ে ছোট একটা রাস্তা, এই রাস্তার ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো তাদের বিভিন্ন হান্টিং প্রসেস আমাদেরকে দেখাইছে। আচ্ছা। তো দেখানোর পরে আবার আমরা দ্য সেম ওয়েতে আবার ব্যাক করতেছি। তো ওয়ে একটাই, রাস্তা একটাই, গ্রেভিয়ার্ডের ভিতর দিয়ে আমাদেরকে আসতে হবে। তো প্রায় বিকাল হয়ে গেছে, পরন্ত বিকাল, সন্ধ্যার আগে আগে অবস্থা। তো আমরা ব্যাক করছি, সামনে 3-4 জন সাঁওতাল, আমার পিছনে 2 জন সাঁওতাল, মাঝখানে আমার টিচার, আমি আর একজন স্টুডেন্ট। তো ব্যাক করার পথে গ্রেভিয়ার্ডের ঠিক মাঝামাঝি একটা অবস্থানে একটা বেল গাছের কাছে আমি দেখলাম যে দুটা সুতা বলতে জাস্ট একটা লাল ফিতা, দুটা লাল ফিতা খুব সুন্দর করে বেঁধে দেয়া আছে। তার মাঝে একটা লাল ফিতাতে আপনার পুটলির মতো আছে, বাট আরেকটা লাল ফিতাতে পুটলির মতো নাই, জাস্ট এমনি বেঁধে দেয়া। তো ব্যাপারটা জাস্ট আমি দেখলাম, দেখার পর একটা হিপনোটাইজিং অবস্থা, মনে হলো যেন আমি সম্মোহিত হয়ে গেছি। তো জাস্ট ধীরে ধীরে আমি আগাচ্ছি ওই পুটলিটার দিকে, মানে ওই গাছটা যেখানে ফিতাটা, লাল ফিতা দুটা বাঁধা আছে। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি ফিতাটা ধরে দেখবো এরকম কিছু একটা। তো আমি যেই ফিতাটাতে হাত দিতে গেছি, অমনি আমার পিছন থেকে যে 2 জন সাঁওতাল ছিল, তা হচ্ছে বাবু ওটা ধইরেন না, বেশ জোরে চিৎকার দিয়ে বললো যে বাবু ওটা ধইরেন না। তো ওই সময় মনে হলো যে আমি আমার হুঁশ ফিরে পাইছি, সংবিধান ফিরে পাইছি। তো দেন আমি একটু পিছনে আসলাম, আসার পরে বললাম যে হ্যাঁ কেন, কি সমস্যা, ধরবো না কেন, যে বাবু ওটা আপনি ধইরেন না, আগে চলেন তারপরে বলতেছি। তো ঠিক আছে চলেন। তো গ্রেভিয়ার্ড থেকে বের হয়ে আসার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, এবার বলেন যে আসলে কি কাহিনী কি। তো বললো যে আসলে দাদা, যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে ওই যে 2টা কাপড় পেঁচানো দেখছেন, ফিতা পেঁচানো দেখছেন, তো ওই দুটার মাঝে দুটো স্পিরিট বাঁধা অবস্থায় আছে। তো এর মাঝে রিসেন্ট একটা স্পিরিট আউট হয়ে গেছে, ওখান থেকে চলে গেছে। তো আরেকটা স্পিরিট, যেটাতে আপনি পুটলি বাঁধানো অবস্থা দেখছেন, যেটা আপনি ধরতে চাচ্ছিলেন, সেখানে আরেকটা স্পিরিট এখনো বাঁধা অবস্থায় আছে। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে স্পিড গুলো একটু হিসেবে বললাম যে আসলে স্পিড আবার কখনো ফিতাতে বাঁধা থাকে নাকি। বলছে হ্যাঁ দাদা, আসলে এরকম বাঁধা আছে। তো আপনি, আমি বললাম যে ঠিক আছে, তাহলে ফিতায় যখন স্পিড বাঁধাই আছে, তো কার স্পিড বাঁধা আছে, কাকে এইভাবে প্রজেক্ট করছিল। বললো যে আমাদের গ্রামের এক লোক, তার ওয়াইফকে এরকম করে প্রজেক্ট করা হয়েছিল। তো তাকে যখন ছাড়ানো হয়েছিল, তখন ওই জিনটাকে, বা ওই যেটাই বলেন না কেন, স্পিড বলেন না অথবা জিন বলেন, যেটাই বলেন না কেন, তো ওই দুষ্টু আত্মাটাকে ওই ফিতার মাঝে বেঁধে রাখা হয়েছিল। তো বললাম আচ্ছা ঠিক আছে, বেঁধে রাখছে ভালো কথা, তো একটাতে পুটলি আছে আরেকটাতে নাই কেন। তো বললো যে দেখেন, এখানে 2টা স্পিডকে বেঁধে রাখা হয়েছিল, তো একটা স্পিড যখন বের হয়ে যায় তখন পুটলিটা থাকে না। তাই বললাম কি তাহলে কি একটা স্পিড বের হয়ে গেছে? বলছে হ্যাঁ, এটা বের হয়ে গেছে কিছুদিন আগে, ওনার এক গ্রামের এক লোকের ওয়াইফ ওই গ্রেভিয়ার্ডে যায় পাতা কুড়াতে। তো সে আমার মতোই, আমি ঠিক যেভাবে সম্মোহিত হয়ে পড়েছিলাম, ঠিক ওইভাবেই সে আর কি ওটাকে টাচ করে। টাচ করার পরে ওই স্পিরিটটা ওই মহিলার মাঝে চলে যায়, এবং দেন ওই মহিলাটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এবং এখন পর্যন্ত ওই মহিলাটা ওই অবস্থাতেই আছে।
আমি বললাম যে ঠিক আছে, আপনি যখন একবার এটাকে বেঁধে রাখছেন তো আরেকবার রাখেন না কেন? বললো যে দাদা এটা আমরা পারতেছি না, কারণটা হচ্ছে যখন ওই স্পিডটাকে বেঁধে রাখা হয়েছিল তখন যে ওঝাটা ছিল বা যে ঝাড়ফুঁক করতো সে 6 মাস আগে মারা গেছে। তো 6 মাস আগে মারা যাওয়ার কারণে আমরা এটাকে পারতেছি না আটকায় রাখতে। আর এই কারণেই মহিলাটার সমস্যা দিনকে দিন বাড়তেছে। আর আপনি যদি ওটাকে টাচ করতেন, একটা স্পিড তো বের হয়ে গেছেই, আপনি যদি ওটাকে টাচ করতেন নেক্সট টাইম ওটা আপনার কাছে চলে আসতো, তার মানে আপনি প্রচেষ্টা করতেন, আপনাকে তখন এরকম করতে একটা সমস্যা হতো। তো এই কথাটা শুনে আমি বেশ ভয় পাইছি যে আসলেই তো এরকম যদি হতো তাহলে কি হতো। তো দেন আমরা খুব তাড়াতাড়ি ফরেস্ট থেকে চলে আসছি। চলে আসার পরে এই পর্যন্ত আমরা ওই ফরেস্টে এখনো কাজ করতে যাইনি, আশা করতেছি নেক্সট টাইম আর ওই ফরেস্টে যাবো না কাজ করতে। এরপরে যে মানে ওই একই মানে আপনারা ফরেস্টের আর কিছু ঘটনা আছে, আমরা ফরেস্টের ঘটনাগুলো শুনে ফেলি। আপনি আরেকটা জায়গায় গিয়েছিলেন এবং হ্যাঁ, সেখানে আপনি একটা ঘটনা শুনে এসেছেন। হ্যাঁ হ্যাঁ রাসেল ভাই, আমি বলছি। তো এই কাজটা হওয়ার পরের দিনই আমাদের চিন্তা ছিল যে আমরা ওই ফরেস্টে গিয়ে আবার কাজ করব। তো আমরা সাহস পাইনি পরের দিন ওই ফরেস্টে গিয়ে কোনো কাজ করতে। দেন আমরা ওই ফরেস্ট থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে আরেকটা ফরেস্টে যাই। তো ওখানকার যে ঘটনাটা আমি এখন শেয়ার করব, সেটা ওখানকার যে ফরেস্টার সাহেব ছিলেন উনি আমাদেরকে বলছেন। তো কাহিনীটা এরকম যে আমরা যখন ফরেস্টের ভিতরে ঢুকি তখন আমাদেরকে একটা গাইড দেওয়া হয় সাথে, যাতে করে আমরা তো একদম নতুন, তো ফরেস্টে যেন হারায় না যাই। তো গাইড দেওয়া হয়। তো এই গাইড আমাদেরকে বিভিন্ন ফরেস্টের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, যে যেখানে যাওয়ার দরকার সেই সমস্ত জায়গাগুলোতে নিয়ে যায়। তো এই গেস্ট মানে এই যে গাইড ছিল, তো আমরা একটা জায়গায় যাওয়ার কথা ছিল যে আমরা ওই জায়গাটা যাবো, বাট ওই গাইডটা আমাদেরকে নিষেধ করছে যে স্যার আপনারা ওদিকে যাইয়েন না। তো কেন যাবো না কেন? বলে যে স্যার এটা তো আমি ছোট মানুষ, আপনাদেরকে বলতে পারবো না, আপনারা কাজটা করে আসেন, অন্যান্য জায়গার কাজগুলা করে আসেন, তারপরে ফরেস্টার সাহেবের কাছেই শুনেন যে আসলে কাহিনীটা কি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা ওইদিকে আর যাইনি, ওই লোক যাইতেও দেয়নি। তো আমরা ঘুরে আসে ফরেস্টার সাহেবের রুমে বসি, তার অফিসে বসি। তো তাকে বললাম যে স্যার এরকম একটা গাইড পাঠালেন, সে আমাদেরকে সমস্ত ফরেস্টটা ঘুরেই দেখালো না। বলে কেন, কি সমস্যা? বললাম যে স্যার ওদিকে একটা পুকুর ছিল আর পুকুরের পাশে একটা ফরেস্ট ছিল, ওদিকে আমরা যাইতে চাচ্ছিলাম কিন্তু আমাদেরকে যাইতে দেয়নি। তো বলে যে এটা তো খুব ভালো কাজ করছে। হ্যাঁ, কিরকম ভালো কাজ করলো? বলে যে আসলে আমরা যখন যাই ফরেস্ট সার্ভে করতে যাই, রাতে বিভিন্ন সময় যাই, তো আপনি যে জায়গাটা দেখছেন, যে পুকুরটা দেখছেন, ওটাকে বলে হচ্ছে বুড়ির দল। তো বুড়ির দলের স্পেশালিটিটা কি, সেটা হচ্ছে যে ওইখানে ওই পুকুরের পানি কখনো শুকায় না, স্পেসিফিক একটা জায়গায় পানিটা থেকেই যায়, কখনোই শুকায় না। আর এই ফরেস্টের সঙ্গে একটা লিঙ্ক ছিল যে অনেকদিন আগে এখানে রাজা বাদশারা হাতিতে করে আসতো এই ফরেস্টে গোসল করার জন্য। তো যে কাহিনীটা হয় প্রায় 5-7 বছর থেকে হয়ে আসতেছে, যে ওখানে এক ছেলে ওই পুকুরে গোসল করতে গিয়ে, বুড়ের দোয়ায় গোসল করতে গিয়ে আর উঠে আসেনি। তো প্রায় হয় কি যে ফরেস্টাররা যখন যায় ফরেস্ট সার্ভে করতে, তো তারা দেখে যে একটা বাচ্চার মতো অবয়ব, ব্ল্যাকিশ অবয়ব, তো সেটা জাস্ট রান করতেছে তাদের চারপাশে, এবং কখনো জাম্প করে পুকুরে পড়তেছে, আবার পুকুর থেকে উঠে আসতেছে, আবার এগেইন এন্ড এগেইন কাজটা সে করতেছে, বারবার সে কাজটা করতেছে। তো এটা দেখে হয় কি যে তারা বুঝে যে আসলে এখানে একটা স্পিড আছে এবং সেটা সবাইকে ডিস্ট্রাক্ট করে সবসময়, বাট তারা কখনোই ওই স্পিডটাকে ধরতে, ছুঁইতে অথবা এই ধরনের কোনো কবিরাজের কাছেও যায়নি যে এটাকে বন্ধ করেন অথবা এরকম। এটা তখনও ছিল, আশা করতেছি এখনো আছে, বাট আমরা কোনো কারণে ওই ফরেস্টটায় রাত হোল্ড করতে পারিনি, নাইট হোল্ড করতে পারিনি। হয়তো বা পারলে সে ফরেস্টার সাহেব আমাদেরকে সে ঘটনাটা আর কি দেখাতো, সে ব্যাপারটা দেখাতো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে, তবে তার আগে আমরা কিছু এসএমএস করে ফেলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে ফেসবুকেও, আচ্ছা আমি তার আগে বলে দিই যে আপনারা কিন্তু ফেসবুকে গিয়েও কমেন্ট করতে পারেন। আজকের গেস্টদের সেখানে ছবিও পোস্ট করা হচ্ছে, সেই ছবিগুলো আপনি চাইলে দেখে ফেলতে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে এসএমএস করেছেন এবং আমাকে লিখেছেন যে খুব ভয়ের কাহিনী বলবেন, কিন্তু লিখেছেন রিয়াজউদ্দিন। এছাড়া রুবায়েত ইসলামের কাছে অবশ্য বিজয়, তার কাছে প্রথম ঘটনাটা অত বেশি ভালো লাগেনি। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন HM হাসান, লিখেছেন অনেকজন মিলে শুনছি, মজা লাগছে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সোহান, এসএমএস নাকি কমেন্ট করেছেন আর কি, সোহান রুজেল খান, তিনি বলছেন ভূত এফএম ভয় লাগছে। এছাড়াও আমাদের কাছে অলরেডি অনেকে এসএমএস করেছেন, সেই এসএমএস গুলো করে ফেলেছে। মিস্টার 18 ময়মনসিংহ থেকে আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন রাফি হাতিরপুল থেকে, এবং তিনি আলভি, জয়, বর্ষা, ফারিহা একসাথে ভূত এফএম শুনছেন তারা সবাই। রূপম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রুমন বেলদারপাড়া রাজশাহী থেকে লিখছেন যে ভাইয়া খুব ভয় লাগছে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন অজয় রাজশাহী থেকে,
শামসুদ্দিন ছাত্রাবাস, তার কাছেও ভয় লাগছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন ইলেকট্রিক বয় আতিক সিলেট থেকে, এবং তিনি বলছেন যে আই লাইক ভূত এফএম। রিয়া আমাদের SMS করেছেন চিটাগং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়া দেখেছি কবির জিঞ্জিরা থেকে, ফয়সাল ঘোড়াশাল থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট আচ্ছা প্রোগ্রাম। এবং আমাদেরকে এছাড়া তাইফ SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি ছাদে ট্যাঙ্কির উপরে বসে ভূত এফএম শুনছেন। পূজা ঢাকা থেকে আমাদের SMS করেছেন, লিখছেন খুব ভয় লাগছে। জাবেদ আমাদের SMS করেছেন কলাপাড়া সিলেট থেকে, লিখেছেন আই লাভ ভূত এফএম। আশিক আমাদের নাসিন্দি থেকে SMS করেছেন আমাদেরকে মনু আমাদেরকে রূপগঞ্জ মিরপুর থেকে। এছাড়াও এবং তিনি অভিযোগ করেছেন আমি তার SMS কখনো পড়ি না, আবার আজকে SMS করে ফেললাম। আমাদেরকে SMS করেছেন তোফাজ্জল। এছাড়াও ময়মনসিং থেকে আমাদের স্নিগ্ধা SMS করেছেন, তিনি লিখছেন কাল এক্সাম তাও ভূত এফএম শুনছেন তিনি। তিথি লক্ষ্মীপুর থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন ওয়ালিদ, এবং SMS করেছেন আমাদেরকে ধ্রুব, SMS করেছেন আমাদেরকে অপু নোয়াখালী থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাংলা ভূত, SMS করেছেন আমাদেরকে অভিজিৎ, কায়েস, আশরাফুল, মাইশা সহ আরো অনেকে। সো আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় যাবো, তবে তার একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসি। সুতরাং কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:27। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ফেসবুকে অনেকে লিখছেন যে মাসুমের মিউজিক আজকে খুব ভালো হচ্ছে। আমাদেরকে এছাড়াও লিখছেন অনেকের কাছে ঘটনা ভালো লাগছে, অনেকের কাছে যদিও ঘটনা তেমন ভালো লাগছে না আমাদের কাছে। এছাড়াও অনেকে SMS পাঠাচ্ছেন, আপনি যদি SMS পাঠাচ্ছেন তাহলে ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও www.facebook.com/radiofurti থেকে আমাদের সাথে আপনি জয়েন করতে পারেন সরাসরি। এছাড়াও আপনি আমাদেরকে ইমেইলের মাধ্যমে আপনার জীবনে জানা অথবা শোনা অথবা ঘটা শ্রেষ্ঠ ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় অতিথির কাছে, জানতে চাইবো আপনার নাম অথবা আপনার পরিচয় এবং কোথা থেকে আপনি এসেছেন। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ মশিউর রহমান, ঢাকার আরকে মিশন রোড গুপিবাগ থেকে এসেছি। আচ্ছা, শুনি আপনার প্রথম ঘটনা। তো রাসেল ভাই, আমার ঘটনা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। আমি আমার ফ্যামিলি 1957 সালে ঢাকার আরকে মিশন রোডে অবস্থান করে, মানে বিক্রমপুর থেকে সপরিবারে চলে আসে। তো আমি ওই প্রসঙ্গে আলোচনা করছি না, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে 31st নাইট 2005 এর দিকে। তো সেদিন রাত্রে আমি খুব দেরি করে বাসা ফিরি, 2টা-2:30টার দিকে। তো ঘটনাটা ঘটেছে আমার চাচির সাথে। আমার চাচি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। তো তিনি 3টা-3:30টার দিকে উঠেছে এবং উঠে টয়লেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি রাসেল ভাই পড়ি, আমাদের একতলা বাড়ি। তো টয়লেটের সাইডে একটু বর্ণনা করি। টয়লেটে একটা লম্বা করিডোরের মতো, এবং করিডোরের শেষ মাথায় টয়লেটটা, এবং টয়লেটের একটাই পথ যাওয়া আসার জন্য। তো আমার চাচি যথারীতি বাথরুমে প্রবেশ করে, এবং বাথরুমে প্রবেশ করার পর আর বাথরুমের লাইটটা সেই দিন কেন জানি নষ্ট ছিল। তো চাচি বাথরুমে প্রবেশ করার সাথে সাথে একটা হাত তার গলা চেপে বসে। তো চাচির প্রচন্ড ব্যথা অনুভব করে, সে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে চলে আসে এবং তার চিৎকারে বাড়ির সবাই জেগে যায়, এবং আমার বোন সাথে সাথে জেগে বাথরুমের ওইখানে হাতের কাছে যা ছিল তাই ছুঁড়ে মারতে থাকে। আমরাও সবাই সামনে সামনে চলে আসি, এবং আমাদের সবাই জিনিসটা কি অনেকে সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। তো সেই মুহূর্তে আমি সাহস করে সেখানে যাই টর্চ লাইট নিয়ে, এবং সেখানে দেখতে পারি যে আমার বোন ওই যে এখানে লাঠি ইট ইত্যাদি ছুঁড়েছিল বাথরুমের ভিতরে, কিন্তু বাথরুমের ভিতরে কোনো মানুষের অবস্থান নাই। তো রাসেল ভাই, বাথরুমটা এরকম একটা অবস্থায় ছিল যে বাথরুমের যে রাস্তাটা সেখানে আমরা অবস্থান করছিলাম, কিন্তু সেখান থেকে কোনো লোকজন আমরা খুঁজে পাই নাই। আমরা অনেক টর্চ লাইট দিয়ে খোঁজার চেষ্টা করছি, কিন্তু সেখানে কোনো লোক বা কোনো কিছুই ছিল না। এবং আমি চাচির সামনে গিয়ে দেখতে পেরেছি যে চাচির গলায় খুব লাল
একটা বন্য যেভাবে একটা মানুষের গলায় চেপে ধরে যে অবস্থাটা সৃষ্টি হয়, সেই অবস্থাটা চাচির গলায় ছিল এবং চাচি খুব ভয় পাইছিল এবং তার সারা শরীর বেয়ে ঘাম ঝরছিল। এটাই ছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা। ওকে ফাইন, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাই এবং তার কাছে শুনবো তার ঘটনা। তবে তার কিছু SMS করে ফেলতে চাই। আমাদেরকে সুজা SMS করেছেন, সুজা এবং জুই নিরালা খুলনা থেকে। সব গেস্টকে সুযোগ দেওয়া উচিত সেটা তিনি বলেছেন। হ্যাঁ, সব গেস্টকে আমরা ইনশাআল্লাহ সুযোগ দেবো, যারা এখানে আছেন তারা প্রত্যেকেই সুযোগ পাবেন। সাগর এবং কিন্তু আপনি এই কথাটা কেন বললেন সেটা অবশ্যই আমরা কেউ বুঝিনি। আমাদেরকে জুথি SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন সাকিব এবং তিনি রাজেন্দ্রপুর থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সাইফুল রংপুর থেকে এবং তিনি বলছেন যে একটা ভূত FM শুনছেন, তিনি খুব ভয় লাগছে। দুলাল আমাদের SMS করেছেন, তিনি বলছেন খুব ভালো লাগছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি গোলাম রসুল, শাহিন, রানা, ফয়সাল এবং খায়রুল খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। হুসাইন আমাদেরকে ঢাকা ইম্পিরিয়াল কলেজ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকে স্টোরিগুলো অসম, খুব ভয় করছে। আচ্ছা, আমাদেরকে এছাড়া মোহাম্মদপুর আচ্ছা কি এটা কি এমডি নূর SMS করেছেন আমাদেরকে চিটাগং থেকে এবং তিনি বলছেন যে অনেকদিন পর SMS করলাম, পড়বেন কিন্তু। আমাদেরকে ফারিহা চৌধুরী SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি লিখছেন যে আই এম ফ্রিজিং হিয়ারিং দিস ফেবুলাস স্টোরিজ। ওকে, রনি আমাদের SMS করেছেন লিংক রোড থেকে মিডল বাগদা এবং আমাদের SMS করেছেন তারেক SMS মোহাম্মদপুর রাজশাহী থেকে মোহনপুর রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে মাইশা SMS করেছেন আমাদেরকে রূপম তেজকুড়ি পাড়া থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন অন্তি HSC এক্সাম, তারপরে ভূত FM শুনছেন। আমার যেটা মনে হয় যে এখন আপনার সবচাইতে বেশি পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত। চয়ন বড়ুয়া আমাদের SMS করেছেন পতেঙ্গা চট্টগ্রাম থেকে, তিনি অনেকদিন পর ভূত FM শুনছেন। যাই হোক, চলে যাচ্ছে আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি হচ্ছে আহসান হাবিব সুমন। আমি এসেছি ফার্মগেট থেকে। আমার দেশের বাড়ি হচ্ছে লালমনিরহাট ডিস্ট্রিক্টে। ওকে, কি ঘটনা ঘটেছিল আমরা শুনি একটু। তো ভাই আমার লাইফে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে যায়, তার মধ্যে একটি আমি শেয়ার করতে যাচ্ছি যেটা রিসেন্টলি আমার সাথে ঘটে। সে হচ্ছে গত ঈদুল আজহায় আমি যখন বাড়িতে বেড়াতে যাই ঈদ করার জন্য, দেন আমি আমার 3জন ফ্রেন্ড সহ ঘুরতে গিয়েছিলাম আমাদের বুড়িমারি ল্যান্ডপোর্টে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়। রাত তখন বাজে 11:30 থেকে 12টার মধ্যে। আমি ওই সময় টাইমটা দেখি নাই। যাই হোক, ওই টাইমটাতে আমরা যখন আসছিলাম, আপনি তো জানেনই যে গ্রামের রাত কত গভীর হয়, খুব অল্প সময়। তো আসছিলাম আমরা বাইকে করে আসছিলাম, পিছনে ছিল আমাদের ছোট ভাইদের মোটরসাইকেল। যাই হোক, আসার পথে আমাদের বাসার কাছাকাছি প্রায় 3 মিনিট ডিস্টেন্সে একটা টার্নিং পয়েন্ট আছে, যেখানে হচ্ছে যে শুধু আমি না, অনেকের সাথেই অনেক ঘটনাই ঘটে যায়। সেদিন আমার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এটি যে আমাদের একটা রেল ক্রসিং আছে। রেল ক্রসিংটা যখন আমরা ক্রস করে আসি, দেন একটা বুড়ি মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা বড় টাইপের জন্তু বলবো নাকি জানোয়ার বলবো নাকি কুকুর শিয়াল বা এই টাইপের কিছু, আমি এতটা ক্লিয়ারলি দেখতে পারিনি। তো ওইটাকে বিট করছে এবং জোরে জোরে বলছে যে তুই সর রাস্তা থেকে। তো আমি ঈদের খুশিতে আমি আত্মহারা, আমি বললাম যে বুড়িমা কি হয়েছে, এত রাত্রে রাস্তায় কি করেন? তো বুড়িমা আমার দিকে চোখ দিয়ে তাকিয়ে বললো যে সামনে যাস না, বিপদ হবে, শুধু এতটুকু বলছে। তো আমি আরেকটু ঘটনা বলে নেই যে ওইখানে যে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে থাকে, এটা ঘটতেছে গত 5 বছর যাবত। ওইখানে একটা মানে অস্বাভাবিক ধরনের খুন হয়, খুন হওয়ার পরের থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন আমার বাইকের পিছনে বসা ছিল ফ্রেন্ডটা, আর আমার ড্রাইভ করতে ছিল আর এক ফ্রেন্ড, তার নাম হচ্ছে আরিফ, আর পিছনে যে ছিল ওর নাম হচ্ছে মানিক। যাই হোক, মানিক বলতেছে যে সামনে প্রবলেম হতে পারে, তো বাইকটা স্লো করে ফেলো, স্পিডটা স্লো করে ফেলো। তো আরিফ বলতেছিল যে বাইকটা আসলে স্পিড কম করা যাচ্ছে না, আর ওই গাড়িতে ইঞ্জিন অফের কোনো সুইচও ছিল না। পরে চাবি অফ করে দেওয়ার পরেও বাইকটা আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারিনি। ঠিক টার্নিং পয়েন্টটাতে যখন আমরা আসছি, সেই মুহূর্তে আমরা যেই ছেলেটাকে খুন হতে দেখেছিলাম গত 5 বছর আগে, ঠিক সেই রকম চেহারা, ওই রকম স্বাস্থ্য, লম্বা, হাইট সেম। আমার ওই ফ্রেন্ডটাকে আরিফ যে বাইক ড্রাইভ করছিল তাকে বিট করার জন্য আসে, সে মাথাটা সরে নেওয়াতে আমাদের বাইকটা একটা গাছের সঙ্গে বাড়ি খাওয়ার পরে আমি পড়ে যাই হচ্ছে একটা ধান খেতে, আমার পাশেই পড়ে যায় মানিক এবং আরিফ ওইখানে স্পট ডেট হয়ে যায়।
আচ্ছা। তো ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছি যে ওইখানে যদি আমরা অ্যাক্সিডেন্ট করেই থাকি, ওই মুহূর্তে আমাদেরকে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর পরের দিন আমাদের জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরে আমরা যেটা জানি যে আরিফ যে অ্যাক্সিডেন্ট করেছিল, তো আরিফের ওই মুহূর্তে মাথার খুলি ছিল না, আই মিন মগজ বের হয়ে এসেছিল। আচ্ছা। আমার এখনো গা কাটা দিচ্ছে এই ঘটনাটা মনে করলে। তো তারপরে আমরা যেটা শুনতে পারি, আমরা তো ওই মুহূর্তে আমাদের কোনো সেন্স ছিল না, শুনতে পারছি মানুষের মুখে, এবং আমাদের পিছনে যে বাইকটা ছিল, আমাদের পিছনে আরেকটা বাইক ছিল ছোট ভাইদের, ওদের কাছ থেকে, ওদের মুখ থেকে শোনা। ওইখানে আমাদের যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়, বাইকটার কোনো পরিমাণ ক্ষতি হয়নি, ইভেন লুকিং গ্লাস কোনো স্ক্র্যাচ পড়ে নাই, সামান্য স্ক্র্যাচ পড়েছে, তেমন কোনো স্ক্র্যাচ পড়ে নাই। শুধু তাই না রাসেল ভাই, ঢাকা থেকে যে কোচগুলো ঢুকে আমাদের ওই ল্যান্ডপোর্ট এরিয়াতে, এনারা কিন্তু লালমনিরহাটে অনেকক্ষণ ব্রেক দেয়। তার কারণ হচ্ছে রাতের বেলা যখন ওই টার্নিং দিয়ে যায়, ঠিক সেই সময় ওই টার্নিং এ ওনারা একটা রোড তিনটা দেখতে পারে। ইভেন এমন একটা জায়গা দিনের বেলা গেলেও অনেক হন্টেড মনে হয়, আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু আছে বাসা। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আরো আবার প্রথম গেস্টের কাছে, প্রথম অতিথির কাছে। আমরা তার কাছে যাব, তবে তার আগে আমরা কিছু এসএমএস করে ফেলবো। আমাদেরকে অলরেডি অনেক এসএমএস পাঠাচ্ছেন। মাহের পাভেল নিকুঞ্জ 2 থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে যদি আমার এসএমএস না পড়ো তবে আর কখনো ভূত এফএম শুনবো না। ও মাই গড, আমরা অসংখ্য এসএমএস আসে এবং অসংখ্য এসএমএস এর মধ্যে অসংখ্য এসএমএস আমরা পড়তেও পাই না। বাট সবাই যদি এইভাবে বলতো তাহলে বেশি ভয়ের কাণ্ড ঘটতো। আসলে যাদের এসএমএস পড়া আছে তারা সত্যি আমাকে এরকম বলতেন যে এসএমএস পড়েননি, সো ভূত এফএম শুনবো, তাহলে আমি খুব বিপদে পড়ে যেতাম, ডেফিনেটলি বিপদে পড়ে যেতাম। বাট আশার কথা হচ্ছে অনেকে বলেন না সেটা আমার সৌভাগ্য আর কি। ইয়াসির আমাদেরকে এসএমএস করেছেন রাজশাহী থেকে, এছাড়া আমাদেরকে রাসেল, মাসুম, সুমন, তারা সবাই ফার্মগেট থেকে এসএমএস করেছেন। তারা লিখছেন উই লাভ ভূত এফএম। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন তানিশা রাজশাহী থেকে, এসএমএস করেছেন আমাদেরকে সৌরভ, এসএমএস করেছেন আমাদেরকে মহসিন ফারাজি ময়মনসিং মেডিকেল কলেজ থেকে, এবং তিনি বলছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। শাহরুখ আমাদের এসএমএস করেছেন সোনারগাঁ থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন তাইফ খিলগাঁও থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সাগর উত্তরা থেকে। আমাদেরকে তনিমা এসএমএস করেছেন, তনিমা রেজা গুলশান থেকে, এবং আমাদেরকে তার কাছে ভয় লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন আসিফ, এবং তিনি এসএমএস করেছেন আমাদেরকে বেনজির, অমিত, রোমিও আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও রাসেল চট্টগ্রাম থেকে, সাব্বির এসএমএস করেছেন আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন আজকে স্টোরিগুলো তার কাছে অসম লাগছে। তুর্য আমাদের এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9407। যারা আমাদের এসএমএস করেছেন তাদেরকে বলি যে ফেসবুকে যারা আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদেরকে এসএমএস করে এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি সালিমা আল কাদরি এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রোভার ফারজানা রিমি। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সারাহ জেবিন শেরি, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও রাজীব শোভন এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি ফোকাস বয় উচ্ছ্বাস সহ আরো অনেকে। আপনি আমাদের ফেসবুক পেজে, ফ্যান পেজে যেতে চান তাহলে আপনি যেতে পারেন, এবং সেজন্য আপনি যেটা করতে হবে, আপনি চলে যেতে পারেন www.facebook.com/radiofurti। এখানে আমাদের আজকের গেস্টদের ছবি সহ একটা পোস্ট রয়েছে, সেখানে আপনি ইচ্ছা করলে কমেন্টও করে ফেলতে পারেন। যাই হোক, চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রথম অতিথি। আপনার নামটা প্লিজ আরো একবার বলুন। সম্ভবত আপনার নাম পরশ, রাইট? পরশ এসেছেন আমাদের সাথে আবারও তার ঘটনা নিয়ে। তার নানুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি তিনি এখন শোনাবেন আমাদেরকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরশ, হ্যালো লিসেনার্স, পরশ এগেইন। আজকে এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, তো এই ঘটনাটা শেয়ার করার আগে আপনাদের বলে দিই, আপনারা যারা জানালা খুলে ভূত এফএম শুনছেন, তো প্লিজ জানালাগুলো এখনই শাট করে দিন, বন্ধ করে দিন, কারণ আমার এই স্টোরিটা শোনার পরে মনে হয় না আপনারা কেউ জানালার কাছে গিয়ে জানালাটা বন্ধ করতে পারবেন। হাউএভার, তো আমার এই ঘটনাটা আমার এক নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। উনি গত 2007 সালে মারা যান। তো মারা যাওয়ার আগে বেশ কিছু ঘটনা সে আমার সঙ্গে শেয়ার করছিল, তার মাঝে এটা একটা যেটা শুনে আমি বেশ ভয় পেয়েছি আর কি। তো এই ঘটনাটা শুরু বললে ভুল হবে, মানে ঘটনাটা যে সময়কার সেটা হচ্ছে অনেক আগের। উনি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলেন, প্রায় ব্রিটিশ পিরিয়ড অথবা এরকম 1948 এর আগে, 47 এর আগে অথবা 48 এর আগে এরকম। তো উনি যে স্কুলে পড়তেন ওই সময় পড়াশোনা খুব কম স্টুডেন্টই করতো। তো অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা একটা স্কুলে এসে পড়তো, কেননা স্কুলের সংখ্যা হয়তো বেশি ছিল না এখনকার মতো যে অ্যাভেলেবেল যে আপনারা গিয়ে পড়বেন এরকম। তো অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা এসে পড়তো।
তো স্টুডেন্টরা যেহেতু অনেক দূর থেকে আসতো, তো স্কুলের পিছনে একটা হোস্টেলের মতো করে দেয় আর কি, প্রিন্সিপাল স্যার অথবা হেডমাস্টার স্যার একটা হোস্টেলের মতো করে দেয়। তো আমি স্কুলের বর্ণনাটা দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট একটা ট্রায়াঙ্গেল শেপ, 3 কোণা শেপ, মাঝখানে হচ্ছে আপনার স্কুলটা, স্কুলের ঠিক পিছনেই হচ্ছে হোস্টেল, আর তার ঠিক পাশেই হচ্ছে হেডমাস্টার স্যারের কোয়ার্টার বা বাসা। তো আরেকটু বলে রাখা ভালো যে আপনাদের যে হোস্টেলটা আছে, এই হোস্টেলটার পিছনে ছিল একটা চার্চ হচ্ছে খ্রিস্টানদের যেটাই। তো এই চার্চের সঙ্গে আর চার্চের পাশে আর হচ্ছে হোস্টেলের মাঝখানে ছিল একটা গ্রেভিয়ার্ড, খ্রিস্টানদের গ্রেভিয়ার্ড। তো যেটা হতো যে গ্রেভিয়ার্ডটা যেহেতু হোস্টেলের সাথেই লাগোয়া অবস্থায় ছিল, তো ওই হোস্টেলের যে জানালাগুলো ওই গ্রেভিয়ার্ডের পাশে ছিল বা গ্রেভিয়ার্ড মুখ করে ছিল, তো ওই জানালাগুলো স্টুডেন্টরা সবকিছু ভুলে গেলেও সন্ধ্যার আগে ঠিক ওই জানালাগুলো লাগিয়ে দিত। মানে কোনো অবস্থাতেই ওই জানালাগুলো সন্ধ্যার আগে খোলা থাকতো না, সব লাগানো অবস্থায় থাকতো। তো হাউএভার এটা হচ্ছে অনেকটা বছরের শেষ, শীতের দিকে, নানুদের পরীক্ষাও প্রায় শেষ এবং নানুরা বেশ সিনিয়র, চলে যাবে এরকম একটা অবস্থা পরীক্ষা টরীক্ষা দিয়ে। তো ওনারা হেডমাস্টার স্যারকে বললো যে স্যার আমরা তো চলে যাব, আর বার্ষিক পরীক্ষাও প্রায় শেষ, তো শীতের সময় আমরা একটু পিকনিক করবো, বেশি দূরে না, ক্যাম্পাসেই অর্থাৎ হোস্টেলের সামনেই আমরা একটু রান্না বাড়া করে জাস্ট একটু মজা করবো। তো স্যার বলছেন আচ্ছা ঠিক আছে করো। তো ওনারা অ্যাজ ইউজুয়াল যেটা যে পিকনিকে যা যা করতে হয় করছেন, রান্না বাড়া করে, যেটা ফর্মালি যেটা হয় যে সিনিয়ররা জুনিয়রদেরকে আগে খাওয়ায় দেয়, তারপর তাদেরকে পাঠায় দেয় এবং নেক্সট তারা খাওয়া দাওয়া করে একটু মজা টজা করে। তো এইভাবেই নানারা তার জুনিয়রদেরকে খাওয়াই দিচ্ছেন। খাওয়াই দেওয়ার পরে বলছে ঠিক আছে তোমরা রুমে চলে যাও, আমরা একটু পরে খাবো, পরে খাওয়ার পর জাস্ট ক্যাম্প ফায়ার অথবা এই ধরনের কিছু একটা করবে। তো নানুর যে রুমমেট ছিল, তার জুনিয়র ছিল, তো তাকে খাওয়াই দেওয়ার পরে রুমে পাঠায় দেওয়া হয়েছে। তো পাঠায় দেওয়ার কিছুক্ষণ পর নানুরা খাচ্ছেন, তো এই সময় বেশ জোরে একটা চিৎকার নানুরা শুনতে পায়। তো এটা শোনার পরে নানুরা প্রায় খাবার টাবার রেখে এক দৌড় দিয়ে চলে যায় যে আসলে কোন রুমটা থেকে চিৎকার আসলো। তো দেখলো যে নানু যে রুমে থাকে সেই রুম থেকেই চিৎকারটা আসছে এবং নানুর বেডের পাশে তার রুমমেট যে ছোট ভাই ছিল সে জাস্ট উবর হয়ে পড়ে আছে। তো মুখটা তার দেখা যাচ্ছে না, বাট ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে যে জানালাটা নানু বিকালেই লাগায় দেয় অথবা তার রুমমেট বিকালেই লাগায় দেয়, কেউ কোনো অবস্থাতেই সন্ধ্যার পরে ওটা খোলা রাখে না, সেই জানালাটা খোলা এবং কোনো ধরনের এয়ার ফ্লো নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। তারপরও ওই জানালাটা জাস্ট বাড়ি খাচ্ছে কপাটের সঙ্গে। হাউএভার তো নানুরা জানলাটা প্রথমেই ঢুকেই জানলাটা আগে লাগায় দেওয়ার পরে ছেলেটাকে জাস্ট বিছানায় শোয়ানোর পরে যেটা দেখে যে তার গলার মাঝে জাস্ট একটা দাগ হয়ে আছে, যে কারো গলা যদি কেটে দেওয়া হয় ব্লাডের যেরকম ছাপ পড়ে, এই ছাপটা কিন্তু সেরকম না, নট লাইক দ্যাট, এইরকম না। ছাপটা হচ্ছে আপনি যদি কষে কাউকে চড় মারেন অথবা জোরে যদি ধরেন 5টা আঙ্গুল কিন্তু বসে যায়, 5টা আঙ্গুল বসে যায়, বাট ওখানে কিন্তু কোনো ব্লাড অথবা এরকম কিছু থাকে না। বাট ওই ছেলেটার গলার মাঝে 5টা আঙ্গুল বসছে ঠিকই, কিন্তু ওখানে ব্লাডের একটা ছোপ ছোপ দাগ আছে, মানে তরল, ব্লাডটা হচ্ছে লিকুইড, এরকম একটা অবস্থা। মানে কেউ কাটা হাত দিয়ে অথবা এমন ভাবে ধরছে যে ওই ছেলেটার গলা থেকে ব্লাড বের হয়ে আসছে এরকম একটা। তো ব্লাডটা পরিষ্কার করার পরে দেখা গেল যে না, তার গলায় আসলে কাটাও যায় নাই অথবা মুখ দিয়ে ব্লাডও পড়ে নাই। তো কিছুক্ষণ পর পানিটা নিতে দেওয়ার পরে ছেলেটা যখন হুঁশ ফিরলো তখন বললো যে আচ্ছা কি সমস্যা, কি এরকম করে চিৎকার করলো কেন, আর তোমার গলায় এরকম ব্লাড আসলোই বা কোথা থেকে, তোমার গলা তো কাটা যায় নাই, কি সমস্যা কি? তো বললো যে ভাইয়া আপনারা যখন আমাদেরকে খাওয়ানোর পরে রুমে পাঠাই দিলেন, তো আমি এসে দেখি যে এই রুমের এই জানালাটা খোলা। তো জাস্ট জানালা খোলা, আমি বিকালে জানালা লাগাইছি, কে জানালা খুলছে এটা আমি বুঝতে পারি নাই, আর আপনারা তো অনেক আগে থেকেই বাইরে। তো যাই হোক, তো আমি আর কি জানলাটা লাগাইতে যাই। তো জানলাটা লাগানোর মানে জাস্ট কপাটে হাত দিছি যে জানলাটা লাগাবো, এই সময় একটা হাত, জাস্ট আপনার হচ্ছে ব্লাড মিক্সড হাত, মানে হাতটা এরকম যে হয়তো বা গলে পচে গেছে বাট হাতের মধ্যে এখনো রক্ত লেগে আছে, খপ করে এসে আমার গলাটা চিপে ধরছে। তো চিপে ধরার পরে যেটা হয়েছে যে সে আমাকে টানতেছিল যে জানলাটা দিয়ে আমাকে বাইরে নিয়ে যাবে, বাট জানালাটা এই সময় আমি মানে এমন ভাবে অবস্থা যে আমার শ্বাস পুরো বন্ধ হয়ে আসছে, আমি কিছুই বলতে পারতেছিলাম না। বাট জানালাটার কাছে সে যখন আমাকে টেনে নিয়ে যায়, বাট নিয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে সে হয়তো আমাকে বাইরে নিয়ে যাবে, পারতেছিল না বাইরে নিয়ে যেতে, কারণটা হচ্ছে জানালায় গ্রিল ছিল, সারাশি ছিল, এই কারণে সে পারেনি। আর এই সময় আমি খুব জোরে একটা চিৎকার দিচ্ছি, তারপরে কি হয়েছে আমার আর মনে নেই। তারপরে ভাই যে আমাকে বিছানা থেকে উঠালেন, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় নানুরা যদিও বেশ বড়, তারপর অনেক ভয় পাওয়ার পরে হয় কি যে সেই হোস্টেলে আর কেউ থাকে না,
সঙ্গে সঙ্গে রাতে তারা প্রায় সবাই প্রিন্সিপাল স্যারের বাসা, যেহেতু স্কুলের পিছনেই, তো তারা সবাই হেডমাস্টার অথবা প্রিন্সিপাল স্যারের বাসায় চলে যায়। যাওয়ার পরে বলে যে স্যার এই যে এরকম কাহিনী করছে, তো আমরা এখন কি করব? তো বলো যে আচ্ছা ঠিক আছে, এটা তো বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, তোমরা সবাই যে 15-20 জন যারা ছিল, তোমরা আজকে রাতে আমার বাসায় থাকো, কালকে সকালে দেখা যাক কি করা যায়। তো পরের দিন সকাল হয়। সকাল হওয়ার পরে প্রিন্সিপাল স্যার, যেহেতু নানুরা বেশ বড় এবং সিনিয়র, তাদেরকে নিয়ে এবং চার্চের যে ফাদার ছিলেন তাকে নিয়ে যাওয়া হয় ওই রুমটার পিছনে, আসলে কি কাহিনী কি ঘটছে সেটা দেখার জন্য সরেজমিনে যায়। তো যাওয়ার পরে তারা দেখে যে রুমটার ঠিক পিছনেই, নানুরা যে রুমে ছিল এবং যে জানালাটা খোলা ছিল তার পিছনেই গ্রেভিয়ার্ডে একটা জায়গায় মাটিটা উলট পালট করানো। উলট পালট করা কিরকম, আপনি যদি কোদাল দিয়ে কোবায় কোবায় মাটিটাকে, মানে কোন রকম জাস্ট একটা জিনিস চাপা দিতে চাচ্ছেন, ভালোভাবে না, কোনোভাবে একটা চাপা দিতে চাচ্ছেন, এইরকম একটা অবস্থা, যে ওখানে বোঝা যাচ্ছে যে কেউ খুব তাড়াহুড়া করে ওই জায়গাটা আর কি কিছু একটা চাপা দিছে। তো যাই হোক, ওখানে লোক নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পরে জাস্ট যখন খুঁড়া হলো, মাটিতে যখন সরাই ফেলা হলো, দেখলো যে একটা লাশ, প্রায় অর্ধগলিত একটা অবস্থা, একদম মানে ছেঁড়া বেড়া গলিত একটা অবস্থা। তো কোনোভাবে ওই লাশটাকে আইডেন্টিফাই করা গেল যে ওই সময় বেশ প্রভাবশালী একজন ব্যক্তির লাশ ওটা। তো যাই হোক, তাকে টাকার জন্যই হোক অথবা তার প্রপার্টির জন্যই হোক, কোনোভাবে হয়তোবা মেরে আর কোথাও জায়গা পায়নি, হয়তোবা ওখানে কোনো রকম একটা গ্রেভিয়ার্ডে ভাবছে যে কেউ কখনো এসে দেখবে না, ওরকম হয়তোবা জাস্ট একটা মাটি চাপা দিয়ে রাখছে। তো যারা মাটি চাপা দিয়ে রাখছে তাদের উদ্দেশ্য হয়তো এরকম হইতে পারে যে তারা দেখবে না এবং তাদের সম্পত্তি কোনো না কোনো ভাবে হাতায় নিবে। তো 3-4 দিন পরে যখন মানে ওই লাশটাকে উঠানো হয়, তো তখন ওই হুজুর বললো যে আসলে লাশটাকে তো মানে উঠানো হয়েছে, 1 নম্বর কথা সে ছিল হচ্ছে মুসলিম, তাকে নিয়ে আসা হয়েছিল খ্রিস্টানদের কবরস্থানে, এক। আর আরেকটা কারণ হচ্ছে যেটা, যে সে হয়তো ওই ছেলেটাকে যখন অ্যাটাক করছিল তখন হয়তো সে ছেলেটাকে বলতে চাচ্ছিল যে আমাকে কারা মারছে বা কি জন্য মারছে, এই কারণটা হয়তো বলতে চাচ্ছিল, বাট ছেলেটা তো হয়তো সেটা বুঝেনি, কারণ যে রুমমেট ছিল সে হয়তো বুঝেনি। তো এরকম ভয় পেয়ে যখন দেখা হলো, তো তারপরে হুজুররা বেশ কিছু তাবিজ করে চারপাশে হোস্টেলটা বন্ধ করে দিল আর কি, তাবিজ করে, আর ওই লোককে খুব সুন্দরভাবে আর কি। ওকে, এই ছিল আপনার ঘটনা। ওই লোক কি করলো আমি এটা বুঝলাম না। মানে হচ্ছে লাশটা পাওয়া হলো, পরে আবার দাফন করা হলো। দাফন করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ঘটনা, আপনার সেকেন্ড ঘটনা শুনলাম পরশের কাছে, এবং পরশের ঘটনা কিন্তু আমি বেশ প্রশংসা পাচ্ছি। সাকিব চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে ফ্রেন্ডদের মিস করছি, অনেক মজা পাচ্ছি, আর স্পেশাল থ্যাঙ্কস টু পরশ ভাইয়া। আমাদেরকে বিপাশা লিখেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, যে ভাইয়া রেগুলার এই প্রোগ্রাম শুনি, ভালো লাগে, কিন্তু এসএমএস করিনি, প্লিজ এসএমএসটা করো। জানতে চাইছেন পরশের ডিপার্টমেন্ট, হ্যাঁ পরশ জুলজি না, জুলজিতে পড়েন, এবং আজকে সেই জন্য তিনি প্রথমেই দুটো ঘটনা বলেছেন ফরেস্ট নিয়ে, সেখানে তিনি গিয়েছিলেন কাজ করতে। আমাদেরকে রাকি নাজাদ এসএমএস করেছেন এবং তিনি বলছেন আপনার এসএমএস পড়েন না কেন, আপনার কি মনে হয় আমরা কি এসএমএস পড়ি না? তানজিম আমাদের এসএমএস করেছেন রাহি কক্সবাজার থেকে, কেমন আছেন জানতে চেয়েছেন আমি কেমন আছি, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকে। তুর্য আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি এসএমএস করেছেন মৌলানা ভাসানী হল থেকে, এবং তিনি বলছেন যে আই হ্যাভ সাম স্টোরিজ। ওকে, নো প্রবলেম। এবং আমার মনে হয় যে আপনি আমাদের অ্যাড্রেসটা নিশ্চয়ই জানেন, ভূত এফএম @radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। এখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনার জানা ঘটনাগুলো, এবং সেখানে আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনি আমাদের কল পাবেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিসেস বাপ্পি শাহজাহানপুর থেকে, এবং তিনি বলেছেন যে পরশ ভাইয়ার ঘটনাগুলো অসম। আমাদেরকে আব্দুল মজিদ এসএমএস করেছেন বরিশাল থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে আলম নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করে তিনি পরশকে থ্যাঙ্কস জানিয়েছেন তার স্টোরি চমৎকার ঘটনার জন্য। টিটু আমাদেরকে এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন রনি রাকি খালিশপুর থেকে। এছাড়া আমাদেরকে সোহেল এসএমএস করেছেন আমাদেরকে মাহি, কামরুল এবং হাসান। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ঘোস্ট রাইডার, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও অর্ণব এসএমএস করেছে আমাদেরকে মৃদু, এবং তিনি বলছেন যে ভূত এফএম অসম। আমাদেরকে সজীব এসএমএস করেছেন কিরানীগঞ্জ থেকে, অনেক ভয় লাগছে তার। সাব্বির আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জাবির জিঞ্জিরা থেকে, আমাদেরকে মাহিদ এসএমএস করেছেন। যাই হোক, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি তো আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার স্মরণ করিয়ে দিতেই চাই, কারণ এটার উপরেই সবকিছু নির্ভর করছে।
bhotfm@radio50.fm, which is bhotfm@radiofort.fm। আর আমাদের যদি কেউ ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio40 এই অ্যাড্রেসে। আপনাদের এসএমএস এর অপেক্ষায় থাকবো, আপনাদের এবং আপনারা থাকুন দারুণ সব ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো শোনার অপেক্ষায়। মাঝে একটা ছোট্ট বিরতি দরকার আমাদেরকে, সেই বিরতির পরে আবারও ফিরে আসছি। Stay tuned, Radio 40 and don't stop the 40. This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. হাই আসল ভাই, আমি ডক্টর বলছি কলকাতা থেকে। আমি কলকাতায় একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি কলকাতা থাকলেও আমার জীবনের 22টি বছর আমি ঢাকায় কাটিয়েছি, স্পেশালি পুরোনো ঢাকায়। তো আমার এই ঘটনাটা পুরোনো ঢাকাকে ঘিরে। কলকাতা থেকে যখন ছুটি পেয়ে ঢাকায় আসি তখন আমি দাদার বাড়িতে উঠি। দাদার বাড়ির অ্যাপার্টমেন্টটা 7th ফ্লোরে, বাট দাদারা থাকতো 3rd ফ্লোরে। আমি দাদাদের রুমে থাকতাম জেঠুর সাথে, কারণ জেঠু খুব অসুস্থ ছিল, তো সেনাদের সাথে থাকতে হতো কখন কি দরকার পড়ে। তো ঘটনা হচ্ছে আমি সেদিন জেঠুর সাথেই ঘুমিয়েছিলাম, টায়ার্ড ছিলাম সেদিন রাত্রে, তাই খুব জলদি ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের রুমের একটা জানালা ছিল, সেই জানালার পাশে একটা বড় লম্বা লন ছিল। তো লম্বা লনটাতে সারা রাস্তা লাইট জ্বালানো থাকতো। আমাদের ঘর অন্ধকার হলেও অতটা অন্ধকার থাকতো না। যাই হোক, মাঝ রাত্রে প্রায় 3টার দিকে হঠাৎ করে দেখি যে একজন মহিলা কালো বোরখা পরা, পুরো দেহটা কালো, আবার অনেকেরা এমনকি মুখটাও কালো কাপড়ে ঢাকা ছিল। সে হঠাৎ করে আমাদের জানালাটার সামনে দেখে দাঁড়ালো। আমি দেখি তো খুব ভয় পেয়ে যাই এবং আমার পুরো শরীরে ঘাম ছুটতে থাকে, বাট আমি ওনার দিক থেকে ফিরে তাকাতে পারছি না। তো যখনই দেখি মহিলাটা দাঁড়িয়ে গেছে অনেকক্ষণ ধরে, এবার দেখলাম মহিলাটা আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে ঘুরছে। হঠাৎ করে দেখে মহিলাটা আমার সামনে চলে এসেছিল এবং যখন চলে এসে তখনই আমার যেটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। সে বলে যে উনি বাথরুমে যাবেন। যখন আমি রাত্রে ঘুম থেকে উঠি এবং থেকে কোথাও কিছু নেই, তখন যেটা আমাকে বললো যে আমি তোকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, বাট তুই কোন সাড়া দিচ্ছিলি না। আমি যখন তোকে ধাক্কা দিই তখন তো ঘুম ভাঙে এবং আমি ফিল করলাম যে আমার ঘাটটা প্রচন্ড পেইন করছিল। সেই ঘটনাটা আমি পরদিন বৌদিকে বললাম। বৌদি বললো তুমি খুব ভয় পেয়েছো, কিছু একটা ঝাড়িয়ে নিও। বাট আমি তখন ভাবলাম যে এটা একটা স্বপ্ন ছিল, তাই অতটা সিরিয়াস হচ্ছে না। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা 2010 সালে। 2012 সালে আমি আবার ফিরে আসি ঢাকায়, বাট তখন যেটু ছিল না, যেটু মারা গেছে। তো আমি সে দাদা বাড়িতে উঠেছিলাম এবং ওই রুমটাতে থেকেছিলাম, বাট তখন আমি একা ঘুমাতাম। তো একা ঘুমানোর মাঝেও আমি কখনোই রাত্রেবেলা ঘুমালে জানালাটার দিকে তাকাতাম না। তো যাই হোক, প্রায় 4 মাস ছিলাম এবার ঢাকায়। তো দুর্গাপুজোটাও ঢাকায় কাটে, বাট দুর্গাপূজায় আমার দাদা খুব সুস্থ হয়ে পড়ে এবং প্রায় 7 দিনের মধ্যে মারা যায়। তো ঘটনাটা ছিল দাদার মারা যাওয়ার আগের দিন। আমি রাত্রে দাদা বাসায় চলে আসি, কারণ মামা বাড়িতে তখন অনেক লোকজন ছিল, আর আমার দাদার বাড়ি থেকে মামা বাড়ি প্রায় 3 মিনিটের রাস্তা, তো খুব কাছাকাছি ছিলাম। তো মামা বলেছিল যখন তোকে দরকার পড়বে তখন আমি তোকে ফোন করে জানিয়ে নেবো। সেই জন্য আমি রাত্রেবেলা চলে যাই। তো হঠাৎ ভোর 4টা বাজে ফোন এলো যে দাদা মারা গেছে। তো আমি দাদাকে বললাম যে আমাকে একটু গেট পর্যন্ত এগিয়ে দিতে, যাতে আমি যেতে পারি মামা বাড়িতে। তো দাদা গেট পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গেল। তো আমি যখন রাস্তায় বেরোলাম, রাস্তা প্রচুর অন্ধকার ছিল এবং আমার দাদার বাড়ির পাশে একটা মন্দির ছিল। মন্দিরের গেটের উল্টো দিকে ঠিক রাস্তা ওই পাটটাতে একটা খালি জায়গা ছিল, সেখানে বিভিন্ন ধরনের গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা বা ঠেলা গাড়ি রাখা হতো। তো যখন আমি জাস্ট মন্দিরটার গেটের সামনে এসে দাঁড়ালাম যাচ্ছি, তখনই আমি ওই খালি জায়গাটাকে তাকালাম। দেখলাম যে এক বিভৎস মুহূর্ত। দেখলাম একটা ভ্যানে
পিছনে একটা সেই কালো বোরকা পরা মহিলাটা বসে রয়েছেন, রীতিমতো পা দুলিয়ে যাচ্ছে। একটা মানে এত ভয়ঙ্কর একটা দৃশ্য, যেটা আমার মনে এখনো যদি মনে পড়ে তখন আমার গায়ে পুরো কাঁটা দিয়ে ওঠে। ঠিক নিজের মনে পা দুলিয়ে যাচ্ছে, মানে পাগলের মতো। আমি তখন ভেবেছিলাম যে ওটা তখন পাগল হবে, বাট ওই রাস্তার চারদিকে 4টা মোড়ে বড় বড় গেট লাগানো আছে, তো কোথাও কেউ আসার কোনো ওয়ে ছিল না। যাই হোক, আমি খুবই ভয় পেয়ে গেছি এবং আমি চাইছিলাম যে পিছনে ফিরে আমি দাদার বাড়ি চলে যাই। যখন সে তাকায় থেকে দাদার গেট লাগিয়ে চলে গেছে, সো পিছনে ফেরার কোনো উপায় ছিল না আমার কাছে। তো সাহস করে সামনে গিয়ে যেতে থাকলাম এবং যতক্ষণ আমি এগোতে থাকলাম ওই করিডোর রাস্তাটার দিকে, ততক্ষণে মহিলাটি তাকিয়ে গেছিলাম এবং সে মহিলাটা তখনও সেটির মতো সেভাবে পালু তুলে যাচ্ছিল আর আমার দিকে তাকিয়ে যাচ্ছিল। এবার যখন আমি রাস্তাটা ক্রস করি ঠিক তখন এক দূরে মা বাবাই চলে যাই এবং প্রচুর ভয় পেয়ে গেটটাকে ধাক্কা দিয়ে খুলে ফেলি। তখন দেখলাম যে দাদা নেই। যাই হোক, ঘটনা কিছুদিন পর আমি আন্টিকে ঘটনাটা কথা খুলে বললাম। তো আন্টি বললো যে হতে পারে যে এটা কোনো বাড়ির কাজের মেয়েকে বের করে দেওয়া হয়েছিল ঝগড়া করে। বাট আমার লজিক এটাই বলে যে এত রাত্রে মেয়েকে বা কোনো মানুষকেই রাস্তাঘাটে বের করে দেওয়া যায় না এত সহজে, এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:03। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং সেই সাথে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং যারা এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। আমি আসলে এই সমস্ত ব্যাপারে কোনো সময় কি বলবো খুঁজে পাই না। যাই হোক, আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আজকে আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন, অনেকের এইচএসসি এক্সাম চলছে, অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে আজকে নানা কারণে হয়তো শুনতে পারছেন না। সেই জন্য আপনাদেরকে বলবো যে আবার যদি এপিসোডটি শুনতে চান বা যে এপিসোডটি আপনি বেশি পছন্দ হয়েছিল আপনার, সেই এপিসোডটি যদি আপনি আবারও শুনতে চান তাহলে আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune, যেটা মাসুম প্লে করছে। এবং Bhoot FM tune কোডটা আপনাকে মনে রাখতে হবে, কোড ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট এসএমএস পাঠিয়ে টাইপ সিটি স্পেস 92125 and send it to 3123। ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আর সেই সাথে জানিয়ে দিই, যদি আমাদেরকে কেউ এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের কেউ ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। একটা ঘটনা ঘটেছিল এবং আপনারা নিশ্চয়ই অনেকেই এখন শুয়ে শুয়ে শুনছেন, এবং আমি একটা কথাই বলবো, যেটা একটা জানালার ঘটনা শুনলাম আমরা। তারপরে কেউ কি জানালার দিকে তাকানোর ট্রাই করেছিলেন কিনা বা জানালার দিকে তাকিয়েছিলেন কিনা আমি জানি না, তবে আমি বলবো যে জানালার দিকে তাকিয়ে দেখুন, দেখতেই পারেন, চেক করে ফেলতে পারেন যে আপনার জানাতে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। কি হবে, যেটা হবে যে হয়তো কিছুই হবে না, যদি কিছু হয় তাহলে আরেক একটা নতুন ঘটনা আমরা পাবো, যে ঘটনাটা আপনি চাইলে ভূত এফএম এসে শেয়ার করতে পারবেন। তবে রাতের বেলা এরকম উইয়ার্ড অনেক ঘটনা ঘটে এবং আমার স্পষ্ট মনে আছে আমি এবং মাসুম একসাথে ছিলাম এবং সেই সময় আমার চোখের সামনে নাকি মাসুমের সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা আমি ঠিক বুঝিনি। মাসুম একটু ঝিমাচ্ছিল, সেই সময় হঠাৎ করে কে যেন মাসুমকে ডেকেছে। মাসুম কি যেন হয়েছিল সেদিন, ওই যে একবার হচ্ছে এখানে শুয়ে থাকার পরে তারপরে হচ্ছে যে পিছনে কে যেন চাদরে ডাক দিয়েছিল বা এরকম একটা ঘটনা ঘটেছিল। ওইটা তো মানে এমন ভাবেই, আমি তো এমনি তন্দ্রার মতো ছিলাম, তো যখন এসে মানে আমি বুঝলাম যে মনে হচ্ছিল যে মাথার কাছে কিছু একটা আছে। তো প্রথমবার আমি বুঝিনি যে ফার্স্টে খুবই গুমট ফিলিং হচ্ছে যে কি করব, মানে এমন হচ্ছে কেন। তো উঠে আমি আবার তখন তো আমি উঠলাম, উঠে আবার চেক করছি যে ভেন্টিলেশন ঠিক আছে কিনা।
অফিসের। দেখলাম না সব ঠিক মতো চলতেছে, এসিও ঠিক মতো চলতেছে। আমি আবার ফিরে এসে আবার মানে রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছি। তারপরে একদম মানে ভালোভাবে বুঝতে পারছি যে আমি যখনই মাথাটা রাখলাম, রাখার সাথে সাথে এমন ফিলিং হলো যে কেউ একজন এসে আমার মাথার কাছে দুই পাশে দুই পা দিছে, দিয়ে সুন্দরভাবে বসছে, আমার মাথার উপরেই বসছে এবং আমার মুখের দিকে তাকায় আছে। মানে ওইটা যে কি ভয়ঙ্কর ছিল মানে আপনাকে বুঝে বলতে পারবো না। যে আমি বুঝতেছি এখন আমি কি করব, আমি এটা বুঝতে পারছি না। আমার প্রচন্ড গরম লাগতেছিল তখন, মনে হচ্ছে একদম মাথার মানে এখনই ধরবে আমাকে। মানে আমি তাকায় দরজা দিয়ে একটু আলো আসতেছে পুরা, কারণ ওই রুমটা একদমই অন্ধকার। জাস্ট উঠে দরজা খুলে মানে জাস্ট বেরিয়ে গেছি। এটা আসলে মানে আমি যে ঘটনাটা বলছিলাম সেই ঘটনাটা অবশ্য মাসুম বলেনি। সেটা হচ্ছে যে একটা দিন ছিল এরকম, এটাও খুব ভয়ের, বাট আমি ওটা বিশ্বাসই করিনি। কিন্তু সে জাস্ট বলেছে যে জাস্ট শুয়েছিল এবং কেউ একজন তাকে জাস্ট ওই ঘাড়ে হাত দিয়ে ডেকেছে বা এরকম কিছু। এই রুমের আচ্ছা আচ্ছা এই অনেকের ব্যাপারটা মানে আমরা তখন ওই দিন তো এসে ভূতের ফিল্ম শেষ করেই আমরা ঘুমানোর জন্য এসেছি। তো তখন আমি আপনি কিছু টের পেয়েছেন? কই না, একটু আগে আমার কাঁধে একজন হাত রাখছে, আপনি কি করছেন? এটা না হইতেই পারে না। তাহলে আমি এখানে আর ঘুমাতে রাজি না, এবং আমি এখান থেকে উঠে সোজা অন্য আর এক রুমে চলে গেছি। এবং খুবই মানে একদম স্পষ্ট আমার কাঁধটা এরকম ভাবে ধরছে এবং জোরে ধরছে, ধরে আবার ছেড়ে দিচ্ছে। এটা কি হলো? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো না, আমি সারা রাত ঘুমাইলাম না। লাস্টে রাসেল বলছে না আমি এখানে, আমি বললাম যে আপনি ঘুমান। রাসেল ভাই আর ঘুমাই না। এবং এখন পর্যন্ত মাসুমের সেই ধারা অব্যাহত আছে। মাসুম এখনো পর্যন্ত ঘুমাতে আর সাহস পায় না। যাই হোক, এই ছিল ঘটনা এবং খুবই অদ্ভুত। আমার হঠাৎ করে মনে পড়লো যে রাতের বেলায় যে অনেকেই জানালার দিকে তাকিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেন। আমি সেদিনও ঘটনাটা আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছিল, কারণ আমি একদমই কাছাকাছি ছিলাম এবং আমার মানে সেরকম কোনো ঘটনা ঘটার কথাই না। কিন্তু সত্যি কথা বলতে কি যে আমরা অনেক সময় বলি যে ঘটনা মানে খুব অস্বাভাবিক লাগে আমাদের কাছে, যে আসলে এরকম হয় কিনা। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আসলে যার সঙ্গে ঘটে সেই বোঝে। আমি কিন্তু পাশে থেকে আমি কিন্তু কিছু বুঝিনি এবং আমি তখন মানে জাস্ট হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তারপর থেকে খেয়াল করেছি যে মাসুম এখনো পর্যন্ত যদি কখনো রেস্টও নেয় ঠিক এইভাবে একা ওইভাবে শুয়ে বা এভাবে রেস্ট নেয় না। খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমি চলে যাচ্ছি, আমাদের আরো কিছু ঘটনা রয়েছে। তারা কিছু SMS সোহান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে লাভ ভূত এফএম। আমাদেরকে রাজ কাজীপাড়া থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে অভি, SMS করেছেন আমাদেরকে টুটুল, এছাড়া আমাদেরকে মেহেদি SMS করেছেন, SMS করেছেন আগুন, SMS করেছেন আমাদেরকে আশরাফুল বুয়েট থেকে, এছাড়াও নিথর আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ফয়সাল ঘোড়াশাল থেকে এবং তিনি বলছেন যে ফ্রাইডে মানে ভূত এফএম ডে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন নিবিজ ভূত এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পলাশ এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শিহাব, SMS করেছেন আমাদেরকে সঞ্জিদা সহ আরো অনেকে আমাদের সাথে যারা ফেসবুকে জয়েন করেছেন। তারা দেখতে পাচ্ছি সিফাত আমাদের সাথে জয়েন করেছেন, সাইদ আহমেদ আমাদের সাথে জয়েন করছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এছাড়াও ফারহা হোসেন সীমা, এছাড়া আমাদের আচ্ছা এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ডটা আসলেই জোস। আমাদেরকে অমিত হাসান রোপন SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি রাব্বি আহমেদ SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরমান হোসাইন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, তানহা বুশরা সহ আরো অনেকে SMS নাই, সব কমেন্ট করছেন আর কি ফেসবুকে। আপনি যদি ফেসবুকে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio ফুর্তি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই সময় মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করেছেন আহমেদ বাবু। আমরা তার কাছে যাচ্ছি এবং তিনি বেশ কিছু ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছেন। আমরা চলে যাই আপনার প্রথম ঘটনা বাবু। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি যে ঘটনাটা ফার্স্টে বলবো সেটা হচ্ছে মেহরুন্নেসা পাপড়ির একটা ঘটনা। ও ভূতের গলিতে থাকে। ঘটনাটা ওর নিজের জীবনে ঘটা ঘটনা। ও কয়েকদিন আগে আমাকে জানায়। সেটা হচ্ছে যে ওই সময় খুব বন্যা হয়েছিল আর কি ঢাকার আশেপাশে অঞ্চলে। তো ওরা কয়েকজন ওই বন্যার সময় ওখানে ওদের এক ডিস্টেন্ট রিলেটিভের বাড়িতে বেড়াতে যায়। তো বেড়াতে যে বন্যার কারণে দেখা যাচ্ছে যে বাড়ির আশেপাশের অঞ্চলটা যেখানে নদী ছিল এবং এক্সটেন্ডেড এরিয়াগুলো বেশ প্লাবিত হয়ে গেছে আর কি, পানিতে মানে দেখা যায় না আর কি, চারিপাশে ডোবা। কিছু কিছু জায়গায় কিছু গাছ ছিল, সেই গাছগুলো দেখা যায়, আর দু এক জায়গায় ছোট ছোট মানে চরের মতো কিছু জায়গা উঁচু আর কি। এই অবস্থায় ওরা সকালে যখন বেরোয়
তখন ঠিক সকাল 11টা বাজে। 11টার সময় ওরা নৌকা উঠে কয়েকজন যায়। তো যেতে যেতে বিভিন্ন জায়গায় ওরা থামে এবং কয়েকটা জায়গায় ওরা থেমে কতগুলো কচুরিপানার ফুল কালেক্ট করে। এটা বিকজ শি ওয়াজ ফ্রম ঢাকা, সে ঢাকার থেকে গেছে, এগুলো সহজে সে দেখে না আর কি ঢাকায়। তো ওখানে দেখার কারণে সেটা খুব অ্যাট্রাক্ট হয় সেই কচুরিপানা ফুলের জন্য, সেগুলো কালেক্ট করে। তারপরে বিভিন্ন জায়গায় নেমে যেখানে নাকি হাঁটু পানি সব জায়গায় ছবি টবিও তোলে। তো এক পর্যায়ে ওরা এক জায়গায় দেখে যে দুটো গাছ, বড় বড় দুটো গাছ, কুড বি আপনার সুপারি গাছ, ওটার নিচে ওরা যায়, দেখে যে একটা ছেলে, এই দেখা যাচ্ছে 8-10 বছর বয়সে একটা ছেলে, সে হেঁটে আসছে ওখান থেকে। হেঁটে এসে ওদের সাথে নৌকা উঠতে চায়। তোরা নৌকা উঠায় না ছেলেটাকে। উঠে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে নৌকায় বসে ওদের সাথে কথা বলতেছে এবং অনেক মানে কথাবার্তা বলছে এবং মানে ইন্টারাকশন হচ্ছে বিভিন্ন রকম। তো ছেলেটার চোখে একটু সমস্যা ছিল, একটা চোখে। তো ছেলেটা ওদের অনেক ছবি তুলে দেয় আর কি, ছবি তুলে দেয়, ক্যামেরা দেয়, ওরাও তো ছেলেটার ছবি তোলে এবং অনেক সময় গল্প করে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে মানে একটু মানে আকাশটা একটু অন্ধকার হয়ে আসছে আর কি, সময় মানে মনে হচ্ছে মেঘ হয়ে গেছে আকাশে। এই পর্যায়ে ওই ছেলেটা এক জায়গায় নেমে যায় ওদের কাছ থেকে। নেমে যাওয়ার পরে ওরা যখন ফিরে আসার চেষ্টা করে, দেখে যে বাড়ি খুঁজে পাচ্ছে না, চারিপাশে অনেক পানি। তো যে জায়গা থেকে রওনা দিয়েছিল বাসার যে এলাকাটা, ওটাই খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এক জায়গায় একবার তারা ডিটেক্ট করে যেটা আমাদের বাড়ি। তো সেখানে আসে, আসার পর দেখে যে ওই বাড়িতে ওদের যে রিলেটিভ ছিল, ওদের দাদু, সে বলতেছে যে কি ব্যাপার, তোমরা এতক্ষণ কোথায় ছিলে, অনেকক্ষণ মানে সময় হয়ে গেছে। তো হাত ঘড়িতে দেখে ও রওনা দিয়েছিল ঠিক 11টার দিকে, তখন বাজে প্রায় 11:15-20। সো ইটস বিন অনলি 15 মিনিটস, কিন্তু ঘড়ি তখনও চলছে আর কি। তো তারপরে মনে করে জিজ্ঞেস করে যখন কতক্ষণ, আমরা অল্প কিছুক্ষণ বাইরে ছিলাম। তো বললো যে না আসলে এখন তোমার কটা বাজে, এখন 3টা বাজে। তো দেখে 11:15। তো সে মনে করে যে হয়তো ঘড়িতে কোনো সমস্যা থাকতে পারে, এই কারণে হয়তো ঘড়ি টাইম কাউন্ট করে নি বা সামথিং। তো নেমে এসে যে বাসায় আসে, তো বাসায় এসে ওদের এক দাদু ছিল ওখানে। ওই দাদুটা আবার খুব মানে পরেশগার টাইপের একজন মানুষ। উনি ওকে দেখেই বলে যে তোমরা কোথায় ছিলে, বলে যে আমরা এরকম জায়গায় ছিলাম। তো দাদু ওকে টেনে নিয়ে যায়, হাত ধরে টেনে নিয়ে আসে, জিনিসপত্র বলে রেখে দিতে, ওকে টেনে নিয়ে এসে রান্নাঘরের কাছে নিয়ে এসে একটা পান পাতা ওর গায়ে ঘষে, মানে ওর গায়ে ছোঁয়ায়, তারপর সেই পান পাতাটা আগুনে ফেলে দেয়। আগুনে ফেলে দেওয়ার সাথে দেখে যে কাঁচা পান পাতা সেটা জ্বলে মানে একদম পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। তো এটা দেখেও একটু স্টান হয় যে কি ব্যাপার, আগুনে পড়ে গেল এরকম কাঁচা পান পাতা। তারপরে কিছু বলে না, বলে যাও তাহলে তুমি এখন রেস্ট নাও। তো যে ঘুমাতে যায়, ঘুমায় টুমায়, ও সন্ধ্যার দিকে উঠে ঘুম থেকে উঠে এসে হঠাৎ তার মনে পড়ে যে তার হাতে একটা ব্যাগ ছিল, সেখানে কচুরি পানা বা কিছু ভরা ছিল পাতাগুলো। তো ওটার জন্য সে খুঁজে বের করে এনে ব্যাগটা খোলার পর দেখে সেটার মধ্যে কিছু হাড়গোড়, মানে কচুরি পানার ফুল নাই, কিছু হাড়গোড় টাইপের, মানে কালো কালো পুরানো হাড়গোড়ের মতো। এটা থেকে সে খুব স্টার্ন হয়ে যায় যে এটা কি, মানে আমি তো আসলে কচুরি পানা ফুলতেছিলাম, এটা আপনার হাড়গোড় কিভাবে হয়ে গেল। তখন চিন্তা করে সেটাকে ফেলে দেয় এক পাশে। ফেলে দেওয়ার পরে এক পর্যায়ে ওখান থেকে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে তো কয়েকদিন পর ওদের বাসায় ফোন আসে গ্রাম থেকে, ওর যে দাদু বাড়ি গেছিল সেখান থেকে ফোন করলো দাদু। তো তখন ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনের প্যারালাল লাইন ছিল। তো ওই পাশ থেকে হঠাৎ করে হ্যালো বলে ফোনটা তুলে দেখো ওর মা কথা বলতেছে। তো ওখানে ওর দাদু বলতেছে যে তোমার মেয়ে যে বাইরে গেছিল কয়েকদিন আগে, পানিতে যখন গেছিল নৌকাতে ঘুরতে, তখন আমি শুনলাম একজনের সাথে যে একটা ছেলের সাথে দেখা হয়েছিল ওখানে, ছোট বাচ্চা। তুমি কি জানো তোমার মেয়েকে যখন আমি দেখছিলাম তখন তার গায়ের রং ছিল পুরো নীল, সেটা সে বুঝতে পারেনি, আমি দেখতে পারছি। আর যে ছেলেটা তাদের সাথে নৌকায় ছিল, ওই ছেলেটা কিন্তু আসলে মারা গেছে অনেকদিন আগে, প্রায় বছর 2-3 আগে মারা গেছে। ছেলেটা একসময় এখানে গ্রামে একটা গন্ডগোল হয়, সেই গন্ডগোলে ছেলেটার বাবা মা মারা যায়। তখন কিছু পরিবার, হিন্দু পরিবার তাকে নিয়ে পালে, বড় করে। এবং এক পর্যায়ে ছেলেটা যখন নাকি মানে এরকম 8-10 বছর বয়স হয়, তখন সে একসময় জ্বরে মারা যায়। তখন তাকে দাহ করা হয় এবং আফটার দ্যাট ওকে মাঝে মাঝে ওই অঞ্চলটাতে দেখা যায়। এবং ছেলেটাকে আইডেন্টিফাই করা হয়েছে, ছেলেটার চোখ একটা ছিল একটু ডিফেক্টিভ, হ্যাঁ, আর ছেলেটার নাম ছিল সম্ভবত, ও বলছে যেটা সাধন নাম ছিল। এবং ওই নাম এবং ডেসক্রিপশনের সাথে ছেলেটাকে আইডেন্টিফাই করে বলে ছেলেটা মারা গেছে। এবং এই ছেলেটাকে যেই দেখে সে কোনো না কোনো ভাবে ক্ষতির শিকার হয় সামহাউ। এখন ও কেন হয়নি বা ওর মধ্যেও কিছু ব্যাপার আসছিল যেটা আমি ঝেড়ে ওকে ক্লিয়ার করছি, মানে ওর জন্য ক্ষতির ব্যাপার ছিল। হ্যাঁ, ও বেঁচে গেছে অনেক। ওকে এরপরে এরকম যেতে যেতে দিও না, ও কি নর্মাল অ্যাক্ট করতেছে, বলে যে হ্যাঁ নর্মালি আছে, কোনো ব্যাপার না। তো তখন পাপড়ি যেটা করে, ও তাড়াতাড়ি ওই ছবি তুলছিল, যে ছবিগুলো খোঁজার চেষ্টা করে, খুঁজে সে ছবিগুলো পায়। কিন্তু ছবিগুলোর মধ্যে যেটা দেখে, ওই ছেলেটার ছবি যেখানে উঠছিল, সেই ছবিটা মনে হচ্ছে যে একটা ক্যামেরা কেঁপে গেলে যেভাবে ছবি উঠে, ব্লারি হয়ে যায় চেহারা টেহারা, ওরকম ব্লারি একটা ফেস আসছে। কিন্তু
ছেলেটার স্পষ্ট অবয়ব আসেনি। ছবিগুলো ওর মা নিয়ে ওটা নষ্ট করে ফেলে, বাট এখনো তার কাছে 2টা ছবি আছে। সে আমাকে বলছে যে ভাই আপনি চাইলে কখন আপনাকে পাঠাবো ছবি 2টা। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টোরি আসল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা চলে যাবো আমাদের পরবর্তী গেস্টের কাছে একটু মাঝখানে। আর এর মাঝখানে আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে অনেকেই SMS পাঠাচ্ছেন, অনেকেই আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড আছেন। আমাদেরকে আরমান হাসান লিখেছেন যে রাসেল ভাই মাস্ট রিড, যে আমার কথাগুলো তাদের উদ্দেশ্যে যারা বলেন যে এই স্টোরিটা ভালো, ওই স্টোরিটা ভালো হয় নাই, এবং আচ্ছা, এবং তিনি বলছেন যে আসলে ভূত ফিল্মের স্টোরিগুলো ট্রু, সুতরাং মানে এটা যেমন মানে তার কথাটা আমি যেভাবে মানে তিনি লিখেছেন সেটা যদি বলতে চাই সহজ করে, যে এগুলো ভালো, মানে এগুলো হচ্ছে ট্রু, এগুলো ফিল্মের কাহিনী না যে মানে ইন্টারেস্টিং বা এরকম মানে হবে, মানে অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে যাদের সাথে ঘটে তারাই শুধুমাত্র, আমি একটাকে বলছিলাম, তারাই শুধুমাত্র বুঝতে পারে যে কোন ধরনের এক্সপিরিয়েন্স তারা যাচ্ছেন, এবং সেই যারা এক্সপিরিয়েন্স করেন ঘটনাগুলো তারা বুঝতে পারেন যে মানে ঘটনাগুলো কত ভয়াবহ। আসলে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু হয়তো শুনে আমরা অতটা অনুভব করতে পারি না, কিন্তু আসলে যেগুলো যদি আপনার সাথে যদি ঘটতো তাহলে ডেফিনেটলি জিনিসগুলো অন্যরকম হতো। এবং সত্যি কথা বলতে কি, আমি যদি নর্মালি বলি যে জানলার ধারে আমি ঘুম থেকে উঠলাম এবং জানালার দিকে তাকিয়ে দেখলাম একটা ছায়া সরে গেল, এই ব্যাপারটা শুনতে খুবই তেমন হয়তো কোনো মানে ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু আপনি যদি কোনো সময় যদি এক্সপিরিয়েন্স করেন এরকম কোনো কিছু যদি এক্সপিরিয়েন্স হয় আপনার, এবং আপনি ঘুম থেকে সত্যি দেখেন যে একটা ছায়া সরে গেল, যেটা কোনোভাবেই সম্ভব না। আপনি হয়তো আছেন 8তলা ফ্ল্যাটের কোনো একটা রুমে এবং সেখানে কেউ এরকম জানালার পাশে দাঁড়িয়ে থাকার কথা না, কিন্তু আপনি দেখেছেন, তখন আসলে জিনিস অনেক বেশি ভয়াবহ হয়। যাই হোক, এটা ব্যাপার না। আমাদের সাথে যারা SMS করছেন দেখতে পাচ্ছি, ইরানি খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন আমাদেরকে ছাড়া দেখতে পাচ্ছি নির্ঝরা মুন্সিগঞ্জ থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে সরতাজ সাজিদ SMS করেছেন, সরতাজ সাজিদ, এবং SMS করেছেন আমাদেরকে ঝুমা মুগদা থেকে, এছাড়া আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে SMS করছেন, নির্ঝরা আমাদের মুন্সিগঞ্জ, আচ্ছা নির্ঝরা SMS করলাম আমরা। MMK সজীব আমাদের SMS করেছেন, জুবাইর ময়মনসিং থেকে SMS করেছেন, সাকির আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে আমজাদ শেরপুর থেকে, SMS করেছেন তুষার, সঞ্জিদা SMS করেছেন, ফয়সাল SMS করেছেন, দোলা SMS করেছেন জয়াল ঢাকা থেকে, এছাড়া ইমদাদ আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন পাপড়ি ভূতের গলি থেকে, তিনি থ্যাংকস জানিয়েছেন বাবু ভাইকে। সানি 69 আমাদের বোট বাজার থেকে SMS করেছেন এবং তিনি বলছেন স্টোরি ওয়াজ অসম, এবং আমাদেরকে SMS করেছেন জুয়েল বিশ্ব রোড থেকে, এবং তিনি বলছেন ঘটনাগুলো ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও অন্তি SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো তার কাছে বেশ ভালো লাগছে। মারুফ আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে এছাড়াও মিল্টন নরসিদ দাসপাড়া থেকে, এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম অনেক ভালো হয়েছে, সেটা তিনি SMS করেছেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরেকবার একটু বলবেন, যেহেতু আমাদের এখানে দেখার কোনো অপশন নাই, সুতরাং আপনার গণনা। ধন্যবাদ রাসেল ভাই। আমি মশিউর রহমান শ্রাবণ, আর্কিমিশন রোড কুবিবাগ থেকে আবার এসেছি। তো আমি নেক্সট যে ঘটনাটা আপনাদের সবাইকে জানাচ্ছি, সেই ঘটনাটা আমাদের এলাকার একটি স্কুলের ঘটনাটা ঘটেছে 1997-এর দিকে। তো স্কুলটার স্থাপনা আরো আগে। স্কুলটা ছিল ইংলিশ মিডিয়াম একটা স্কুল, গার্লস স্কুল। তো স্কুলটাতে 2টা অবস্থায় স্টুডেন্টরা থাকতো, আবাসিক অনাবাসিক 2টা অবস্থায় ছিল স্কুলটাতে। তো আমি একটু স্কুলটার বর্ণনা দিই। স্কুলটা ছিল 3তলা একটা ভবন, 1 বিঘা জায়গার উপর। তো স্কুলটাতে অনেক গাছগাছালি ছিল স্কুলটার সামনের দিক দিয়ে। তো ঘটনাটা ঘটে হলো স্কুলের 3 তলায় ছাত্রীদের হোস্টেলটা ছিল। তো 3 তলার বারান্দার অনেক বড় বারান্দা ছিল। সেই বারান্দার মধ্যে ছাত্রীরা মাঝে মধ্যে রাতের বেলা এক ধরনের শ্যাডো বা একটা ছায়া উড়ে যেতে দেখতো, এবং বাতাস নাই, তবুও বারান্দাতে অনেক মানি প্ল্যান্ট গাছ ছিল। তো বাতাস নাই, কোনো কেউ ভাঙিয়ে ফেলে নাই, কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলা ওই যে ঝুলানো ছিল সেগুলো পড়ে যেত। সেগুলো একটা না, একসাথে অনেকগুলো গাছ পড়ে যেত এবং ওইটা তছনছ অবস্থা থাকতো। তো হঠাৎ একদিন একটা ঘটনাটা ঘটলো একটা স্টুডেন্ট, একটা মেয়ে, তাকে মৃত অবস্থায় বাথরুমের সিলিং এ পাওয়া গেল। সে গলায় উনার দিয়ে আত্মহত্যা করেছে। তো স্কুল কমিটি আর স্কুলের সকলেই এই জিনিসটা খুব ভয়াবহ অবস্থা নেওয়ার জন্য যে স্কুল কমিটি কি করলো, এর জন্য স্কুলটা 3 দিনের জন্য ছুটি ঘোষণা করলো। তো এর পরবর্তীতে 3 দিন পরবর্তীতে মাসখানেক স্কুলটার কার্যক্রম স্বাভাবিক হয়ে আসলো। তো এরপর ঘটলো মেন ঘটনা।
স্কুলে সাধারণত বৃহস্পতিবার রাত্রে অনেক স্টুডেন্ট, তার আবাসিক স্টুডেন্ট, তাদের বাবা মার কাছে চলে যায়, আবার অনেকেই থেকে যায়। তো সেই দিন রাত্রেও 4-5 জন স্টুডেন্ট সেই স্কুলে স্টে করছিল। তো একটা মুহূর্তে পরের দিন সকালে আয়া বাথরুম পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই বাথরুমে চলে যায় এবং বাথরুম পরিষ্কার করতে গিয়ে সে এক অস্বাভাবিক দৃশ্য দেখে। সে দেখে বাথরুমের কমোডের, হাই কমোড, ইংলিশ কমোডের মধ্যে একটি ছাত্রীর লাশ, হাই কমোড ভাঙা, সে উল্টো অবস্থায় সে কমোডের ভিতরে প্রবেশ করা ছিল এবং তার একটা পা, রাসেল ভাই, তার বডি থেকে একটু বিচ্ছিন্ন অবস্থায় ছিল, একদম বিভৎস অবস্থা। সেই আয়া চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সবাই চলে আসে। আমি রাসেল ভাই সেদিন আমি খুব ছোট ছিলাম সেই মুহূর্তে। তো আমি জিনিসটা দেখছি যে সেখানে অনেক পুলিশ আসে এবং পুলিশ এসে জিনিসটা ভেরিফিকেশন করে এবং আমি দেখি সেই লাশটা যে চাটাই দিয়ে বাঁধা ছিল এবং অনেক পুলিশ। এই ঘটনার পরে সেই স্কুলটা বন্ধ করে দেয়। তো পরবর্তী স্কুলের যে ওই ভবনের মালিকটা ছিল, সে ওইটাতে কোনো ভাড়া দিতে পারে না এবং সে পরবর্তীতে ডিসিশন নেয় যে সেটা ভেঙে ফেলে একটা হাইরেস কোনো বিল্ডিং বা প্রপার ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেওয়া হয় সেই জায়গাটা। তো সে বিল্ডিং যখন নির্মাণ হচ্ছিল, সেই ডেভেলপার কোম্পানি যখন তাদের বিল্ডিংটা তৈরি করছিল, তখন 3 তলা পর্যন্ত হয়ে যাওয়ার পর 3 তলা এক রাতে তাদের 2 জন শ্রমিক অস্বাভাবিক মৃত্যু হয়। একজন 3 তলার ছাদ থেকে পড়ে মারা যায় এবং আরেকজনকে 1 তলার গ্রাউন্ড ফ্লোরের যে পানির জন্য, যে পানি রাখার জন্য যে হাউস রাখা হয়, সেই হাউসের মধ্যে পাওয়া যায়। 2 জনের অস্বাভাবিক মৃত্যু পাওয়া যায়। এই ব্যাপারেও অনেক তদন্ত হয় কিন্তু কোনো ফল পাওয়া যায় না। তো সেখানে হাইরাস বিল্ডিং এর মধ্যে আমার যে বর্তমানে যে আমার ফুপু, সেখানে একটা ফ্ল্যাট কিনেছে। তো উনি 5 তলায় থাকতো। তো ওই বিল্ডিং এ যখন লিফট বসানো হয় নাই, তখন আমাদের সাধারণত সেই বাসায় যাওয়া আসা করতে হয়। তখন আমরা যখন উপরে যাওয়া আসা করতাম, তখন আমি 3 তলায় প্রবেশ করা মাত্রই আমরা একটা অস্বাভাবিক ফিল করতাম। আমার সারা শরীরে প্রচুর ঠান্ডা অনুভব করতাম এবং অনেকে সেই বিল্ডিং এর অনেকেই নাকি ওইখানে শ্যাডো এবং ছায়া, বিভিন্ন জিনিসপত্র দেখেছে, যে একটা ছায়া, কালো ছায়া দেওয়ালের ভিতরে প্রবেশ করে গেল। এবং আমরা ওই বাসার মধ্যে বিভিন্ন সময় মনে করেন অস্বাভাবিক, ওই 3 তলার ফ্লোরটাতে অস্বাভাবিক ঘটনা ঘটে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট ব্রেক নিতে হবে আমাদেরকে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।